আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আই হোপ এভরিওয়ান ইজ ওয়েল বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি। আমি আনাজ ইউসুফ হামিম, তোমাদের সাথে আছি এসওইতে বায়োলজির ইনস্ট্রাক্টর হিসেবে। আজকে মেইনলি আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে তোমাদের জীববিজ্ঞান বইয়ের এসএসসি লেভেলের চ্যাপ্টার 12। হ্যাঁ, সেটার নাম হচ্ছে জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি। এই চ্যাপ্টারটা নিয়ে মেইনলি আলোচনা করব। আর আমি যদি একটু সহজ করে বলি তাহলে তোমাদের এই চ্যাপ্টারের কিন্তু দুইটা পার্ট। হ্যাঁ, একটা হচ্ছে বংশগতি পার্ট আর আরেকটা হচ্ছে বিবর্তন পার্ট। তো নর্মালি বিবর্তন পার্ট সেটা থেকে ভালোই কোশ্চেন আসে না এরকম না, বাট ওটা পড়ানোর মতো না। পড়ানোর মতো হচ্ছে জেনেটিক্স পার্টটা। তো আমি মেইনলি যেটা করি, আমি জেনেটিক্স পার্টটা আজকে চেষ্টা করব যতটুকু প্রয়োজন সলভ করে দেওয়ার একটা ক্লাসে। আই হোপ তোমাদের কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর এই টাইমের তুমি যদি এসএসসি লেভেলের জেনেটিক্সটা তুমি স্কিপ করে যাও তাহলে ইন্টার লাইফে যে তোমার অনেক ঝামেলা পড়তে হবে, কারণ ইন্টার লাইফে এই জেনেটিক্স একটা সেভিয়ারের ভূমিকা পালন করে। ওকে, তো আজকের লেকচার শেষে আমরা মেইনলি যে জিনিসগুলো দেখতে পারবো অথবা বুঝতে পারবো সেগুলো হচ্ছে তোমাদের বইয়ের টপিকগুলোই জাস্ট আমি লিখে দিয়েছি। ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, আরও যা যা আছে, মেন্ডেলের ভূমিকা, ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ টেস্ট, লিঙ্গ নির্ধারণ। হ্যাঁ, আমি জাস্ট একটা টপিক স্কিপ করছি, সেটা হচ্ছে তোমার জেনেটিক ডিসঅর্ডার। হ্যাঁ, জেনেটিক ডিসঅর্ডার নিয়ে তোমাদের বইয়ে কথা আছে দুটো জেনেটিক ডিসঅর্ডার নিয়ে, একটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস আর আরেকটা মেবি হচ্ছে থ্যালাসেমিয়া। হ্যাঁ, এই দুটো নিয়ে মিলে কথাবার্তা বলা আছে, সেই দুটো আমি স্কিপ করছি। রিজন হচ্ছে আজকের লেকচার বেশ বড়। হ্যাঁ, একেবারে বেসিক থেকে শুরু করে এত কিছু একটা ক্লাসে পড়ানো টাফ। হ্যাঁ, দুটো ক্লাস মোটামুটি লাগে, তো আজকের ক্লাসটা লেন্দি হবে, বুঝতেই পারতেছো। সো এর কারণে যেটা করছি, আমি লাস্টে যে এমসিকিউ নর্মালি আমি রাখি প্রত্যেকটা ক্লাসেই, ক্লাস শেষে আমি 5টা বা 6টা বোর্ডের এমসিকিউ সলভ করে দিই। বাট আজকে যেটা করবো যে আমি একটা টপিক পড়াবো, দেন জাস্ট সেই টপিকটা একটু স্লাইডটা চেঞ্জ করে দিই, সেই টপিকের উপর আবার আমি 5 থেকে 6টা কোশ্চেন করবো। হ্যাঁ, কোশ্চেন করবো 2-3 মিনিট ইন্টারভ্যাল নিয়ে আমি আনসারটা দিব আর কি। আই হোপ এটা বেটার হবে, কারণ আজকের টপিকটা অনেক বড়। হ্যাঁ, যাই হোক, তো কথাবার্তা না বলে শুরু করবো। আজকে মেইনলি আমরা কোন পার্টটা পড়বো? এই জীবের বংশগতি, এই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো জীবের বংশগতি বা আমাদের চ্যাপ্টারটাকে জেনেটিক্স আমি বলছি। জেনেটিক্স হচ্ছে মিলে বংশগতি বিদ্যা, সেইটার ইংলিশ। জেনেটিক্স বিজ্ঞানী উইলিয়াম ব্যাটসন 1905 সাল যখন বঙ্গভঙ্গ হয়েছিল আর কি, তো তখন বিজ্ঞানী উইলিয়াম ব্যাটসন তিনি এই জেনেটিক্স নামক বায়োলজির এই ব্রাঞ্চ, সেটার সূত্রপাত ঘটান, সেটার নামকরণটা করেন আর কি। সূত্রপাত তো বিজ্ঞানী মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল তিনিই করেন। এ কারণে আর কি বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল, তাকে আবার জেনেটিক্সের জনক বা বাবা এটা বলা হয়। আর মেইনলি জেনেটিক্স নিয়ে একটু পড়াশোনা করতে হয়, আমাদের বেসিক জিনিস জানতে হয় আমাদের, এটা দিয়ে 1 মার্কের কোশ্চেন করা হয়। হ্যাঁ, সিকিউ এর। তো এই বংশগতি বিদ্যা এটা অ্যাকচুয়ালি কি? এটাকে আমি যদি ভাঙি, বংশগতি একটা পার্ট হয়, হ্যাঁ, আর বিদ্যা একটা পার্ট হয়। এখন এই বংশগতি মানে কি এটা জানলে কিন্তু মোটামুটি বংশগতি বিদ্যাটা কি এটা বোঝা হয়ে যায়। বংশগতি নিয়ে মেইনলি বায়োলজির যে ব্রাঞ্চ আলোচনা করা হয় সেটাকে বংশগতিবিদ্যা অথবা জেনেটিক্স বলে। হ্যাঁ, বুঝেই যাচ্ছে। এখন তার মানে বংশগতিটা অ্যাকচুয়ালি কি? বংশগতি বা হেরিডিটি সেটা হচ্ছে মেইনলি ধরো আমাদের মা বাবা থেকে আমাদের দেহে যে বৈশিষ্ট্যগুলো আসে। হ্যাঁ, ফর এক্সাম্পল বলতে পারো তুমি, আমাদের অনেকে হচ্ছে বাবার চোখ পায় অথবা বাবার হাইট পায়, ছেলেরা বিশেষ করে। মেয়েরা হচ্ছে মায়ের হাইট পায় অথবা মায়ের গায়ের শেপ, কি বলে শেপ না তো মানে কালারটা পায়। তো এরকম মা বা বাবা থেকে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আমাদের মাঝে আসে। তো এই যে পিতামাতার বৈশিষ্ট্য যে আমাদের দেহে সঞ্চারিত হচ্ছে, সেই প্রসেসটাকে বলা হয় বংশগতি। হ্যাঁ, বা হেরিডিটি। এটাই বলা হয়েছে যে প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্য, আমি তো কালারটা চেঞ্জ করি, কালারটা যাচ্ছে না, যে প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চালিত হয়, হ্যাঁ, তাকে বংশগতি বলে। অর্থাৎ মা বাবার বিভিন্ন ট্রেট বা বৈশিষ্ট্য সেটা আমাদের তাদের সন্তান সন্ততিতে কীভাবে সঞ্চালিত হয়। আর এই যে প্রসেস, এই প্রসেসটা নিয়েই মেনলি আমাদের সায়েন্সের যে চ্যাপ্টারে অথবা যেই ব্রাঞ্চে আলোচনা করা হয় সেই ব্রাঞ্চটাকে বলা হয় বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। ওকে, তো এই বেসিক জিনিস নিয়ে মেনলি আমি কথাবার্তা বেশি বলবো না। তারপরে হচ্ছে একটা রোডম্যাপ, কীভাবে আমাদের মা বাবা থেকে আমাদের দেহে বৈশিষ্ট্যটা আসে এন্ড সেটা প্রকাশ পায়, সেটার একটা রোডম্যাপ। হ্যাঁ,
এটা এখন দেখে একটু কঠিন লাগতে পারে, হ্যাঁ। সো আমি এর জন্য কিছু বেসিক জিনিস নিয়ে এখনই আলোচনা করব ক্লাসের শুরুতে, কারণ এই বেসিক জিনিসটা তুমি যদি জানতে পারো তাহলে আজকের ক্লাসে আনুমানিক 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণই ক্লাসটা হোক না কেন বেশি কষ্ট হবে না, হ্যাঁ। মানে ফর এক্সাম্পল খুবই ইজিলি অনেক কিছু বুঝে যাবা, ডিএনএ কি, ক্রোমোজোমটা কি, ডিএনএ আর ক্রোমোজোমের মাঝে সম্পর্ক কি, আবার আরএনএটা কীভাবে তৈরি হয় ডিএনএ থেকে, এসব বিভিন্ন প্রসেস নিয়ে জাস্ট তোমাদের লেভেলে যতটুকু না জানলেই না, বা কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য যতটুকু জানা প্রয়োজন আমি অতটুকুই বলবো। ওকে, তো আমি একটা ফাঁকা স্লাইডে যাই ফার্স্টে। হ্যাঁ, ওকে, আমি ফার্স্টে তোমাদেরকে একটা এমনিতেই বেসিক কোশ্চেন করি, যদি আনসার করতে পারো তাহলে তো ভালো, না পারলেও সমস্যা নেই, কজ আমাকে যখন স্যার ফার্স্ট আস্ক করছে আমি নিজেও পারি নাই, তো ওটা আহামরি কিছু না। বেসিক কোশ্চেনটা হচ্ছে যে বলো কি বলা যায় যে আমাদের একটা ক্রোমোজোমে কয়টা ডিএনএ থাকে? অনেকে ভাবে ভাই একটা ক্রোমোজোমে 100টা 200টা অথবা হাজার হাজার অথবা লাখ লাখ ডিএনএ থাকে, হ্যাঁ। আমি তোমাদের লেভেলে থাকতে এটাই ভাবতাম, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, হ্যাঁ। ক্রোমোজোম আর ডিএনএর মাঝের সম্পর্কটা একেবারে ইজি, বা একেবারে ভাই বোনের মতো অ্যাকচুয়ালি। আমি যদি একটু দেখাই, ধরো একটা ডিএনএ আমি ড্র করি, কোন কালারটা ভালো, এটা দিয়ে ড্র করি। ধরো এটা একটা ডিএনএ, হ্যাঁ, ফর এক্সাম্পল এটা একটা ডিএনএ, এটার ভিতরে নাইট্রোজেন বেসগুলো আছে, সেই নাইট্রোজেন বেসগুলো একটু ড্র করি, 1 2 3 4 5, 1 2 3 4 5। তোমরা বলতে পারো ভাইয়া গুনে গুনে দিতেছেন কেন? অ্যাকচুয়ালি ডিএনএর স্ট্রাকচারটা এরকম, ডিএনএর এই দুটো মিলে একটা হয়, কি বলে, একটা পাক হয়, এই দুইটা এরকম সংকোচন মিলে একটা পাক হয়, হ্যাঁ। প্রত্যেকটা পাকে 10টা নিউক্লিওটাইড থাকবে, অথবা এক পাশে 10টা নাইট্রোজেন বেস থাকবে। সো এখানে যদি তার মানে আমি গুনে গুনে 5টা করে দুটো লুপের ভিতরে দিই, তাহলে আমার 10টা হয়ে যাচ্ছে। এটাকে ল বলা হয় একটা, হ্যাঁ, ক্রিকস ল, বিজ্ঞানী ওয়াটসন ক্রিক দুজন মিলে কাজ করছেন। তো এই ক্রিক সাহেব তিনি এই লটা দেন। যাই হোক, এটা লাগবে না, আমি জাস্ট ড্র করার খাতিরে রাখছি। এখন এই ডিএনএ আর ক্রোমোজোমের মাঝে সম্পর্কটা কি? আমি একটা ডিএনএ ড্র করলাম, ডিএনএর সাথে যখন হিস্টোন প্রোটিন যুক্ত হয়, অনেকগুলো হিস্টোন প্রোটিন যুক্ত হয়, হ্যাঁ। ডিএনএগুলো নর্মালি হিস্টোন প্রোটিনের চারদিকে এরকম পেঁচায়, হ্যাঁ, আলটিমেটলি পেঁচায়। তো যখন এই ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলি ক্রোমোজোম। কি বলি আমরা? সেটাকে বলি ক্রোমোজোম। ওকে, তো ধরো হচ্ছে এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। তার মানে একটা ডিএনএ থেকেই কিন্তু একটা ক্রোমোজোম সৃষ্টি হয়। তার মানে আমাদের যে একটা মিসকনসেপশন ছিল এতদিন যে ভাইয়া একটা ক্রোমোজোমে কয়টা ডিএনএ থাকতে পারে, হ্যাঁ, নর্মালি একটা ক্রোমোজোমে একটাই ডিএনএ থাকে। একটা ডিএনএ সেটা যখন সংকুচিত হয় বা কুঞ্চিত হয় আর কি, হিস্টোনের চারিদিকে আবৃত হয়ে হয়ে কুঞ্চিত হয়, তখন ডিএনএর সেই ফেজটাকে আমরা বলি কি? ক্রোমোজোম। ওকে, আই হোপ বুঝতে পারছো তোমরা। এখন ক্রোমোজোম আর ক্রোমাটিনের সম্পর্ক, এটা সবাই যারা সেল ডিভিশন চ্যাপ্টারটা একটু দেখে আসছো সবাই জানো। অ্যাকচুয়ালি কিছুই না, এই ক্রোমোজোমটা যখন আরও কুণ্ডলিত হবে, হ্যাঁ, এই ক্রোমোজোমটা যখন আরও ফার্দার কুণ্ডলিত হবে, তখন সেই ক্রোমোজোমটার নাম হয়ে যায় কি? নাম হয়ে যায় ক্রোমাটিন তন্তু। ধরো এই যে এটা একটা ক্রোমাটিন তন্তু ড্র করলাম আর কি, মাঝখানে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ওকে, তার মানে আমি এদের মাঝে যে কনভার্সনটা সেটা বুঝাইতে পারলাম, হ্যাঁ। একটা ডিএনএ সেটার সাথে যখন একটা হিস্টোন প্রোটিন যুক্ত হবে, তখন সেটাকে আমি বলবো কি? সেটাকে আমি বলবো ক্রোমোজোম। ক্রোমোজোমটা যখন ফার্দার আরও কুণ্ডলিত হবে, তখন সেটার নাম হয়ে যায় কুণ্ডলিত না মানে আর কি, সংকুচিত হবে। কুণ্ডলিত হওয়া মানে তো হয়ে যাওয়া, মানে মোটা হয়ে যায়, যেটা আমরা সেল ডিভিশনে দেখতে পাই। কুণ্ডলিত হয় না, মানে এটা আরও কমপ্লেক্স ফর্ম নেয় একটা, অ্যান্ড সেটাকে বলা হয় ক্রোমাটিন। ওকে, মানে এখানে আরও হিস্টোন যুক্ত হয়, আরও পেঁচায় ক্রোমাটিনটা ফর্ম করে আর কি আলটিমেটলি। যাই হোক, ডিএনএ, ক্রোমোজোম আর ক্রোমাটিন, এদের মাঝের কনভার্সনটা আমি বললাম। এই বেসিকটা তোমাদের কাজে লাগবে। আর সেকেন্ডলি যে বেসিকটা এখন কাজে লাগবে আমি বলবো, সেটা হচ্ছে, আমি মুছি আগে এগুলো, দাঁড়াও।
ডিএনএটা সোজা করে রাখলে মোছা লাগতো না, যাই হোক। তো ধরো আমি আরেকটা ডিএনএ আঁকতেছি এখন, হ্যাঁ। এক, দুই, তিন, চার, পাঁচ। এক, দুই, তিন, চার, পাঁচ। এটাও এঁকে দিই। এক, দুই, তিন, চার, পাঁচ, হ্যাঁ। এটা ফর এক্সাম্পল একটা ডিএনএ, ফাইন। তো এই ডিএনএ এর সাথে, ডিএনএ থেকে কীভাবে আরএনএ তৈরি হয়, অথবা আরএনএর ফার্দার এটার ফেট বা ভবিষ্যৎটা কি, সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি, ওকে। তো ডিএনএ এটাতে আমাদের সেলে থাকে, এটা নিয়ে সমস্যা নেই। তো ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার একটা প্রসেস আছে, সেই প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ডিএনএ মেইনলি কীভাবে তৈরি হয় সেটা আমি আগে বলি। ডিএনএর এই সূত্রগুলোকে আলাদা করা হয়, মাঝের দুই পাশের দুইটা বেজের মাঝে হাইড্রোজেন বন্ড থাকে কিছু। এই হাইড্রোজেন বন্ডটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে দুটো সূত্র একটা আরেকটার থেকে পৃথক হয়ে যায়, হ্যাঁ। যখন পৃথক হয়ে যাবে দুটো সূত্রক, তখন ডিএনএটার শেপটা এরকম দেখা যাবে না, যে এটা একটা ডিএনএর স্ট্র্যান্ড বা সূত্রক, এটা একটা ডিএনএর স্ট্র্যান্ড বা সূত্রক, হ্যাঁ। ডিএনএটাতে এরকম দেখা যাবে তখন, যখন মাঝখানের হাইড্রোজেন বন্ডটা ভেঙে দেওয়া হবে। দুইটা পলিনিউক্লিওটাইড চেইনের মাঝের যখন নাইট্রোজেন বেসগুলোর মাঝের হাইড্রোজেন বন্ডটা ভেঙে দেওয়া হবে, তখন তো শেপটি এরকম হয়ে যাবে ডিএনএর, হ্যাঁ। তখন যে কোনো একটা সূত্র ধরতে পারো তুমি, এই সূত্রক অথবা নিচের সূত্রক, এটাকে মাতৃকা অথবা ম্যাট্রিক্স অথবা বেইজ ধরে তোমার এটার কমপ্লিমেন্টারি অথবা পরিপূরক আরেকটা চেইন তৈরি হবে। ধরো এখানে সিকোয়েন্স ছিল এরকম, ফার্স্টে ধরো এটা ব্ল্যাক দিয়ে দেখানো বেটার হবে, ব্ল্যাক না সরি, এটা ধরো এইখানে নিউক্লিওটাইডগুলোর সিকোয়েন্স ছিল এরকম এ টি জি টি এ। তখন এটার কমপ্লিমেন্টারি যখন আরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়, তখন বেস সিকোয়েন্সগুলো থাকে এরকম, যেটা এর কমপ্লিমেন্টারি কি টি, বাট আরএনএতে তো টি থাকবে না, আরএনএতে থাকে ইউরাসিল। সো আলটিমেটলি এখানে ইউরাসিল থাকবে ফার্স্টে, তারপরে থায়ামিন যেটা ডিএনএতে ছিল সেটার কমপ্লিমেন্টারি কি এডিনিন, সো এখানে এডিনিন বসবে। এরকম করে কমপ্লিমেন্টারি, জি এর কমপ্লিমেন্টারি সি, টি এরটা হচ্ছে এরটা হচ্ছে ইউ, হ্যাঁ। এইভাবে আর কি যে ডিএনএ থেকে আরএনএটা তৈরি হয়। ডিএনএ সেটার দুটো চেইনের মাঝের হাইড্রোজেন বন্ড সেটা ভেঙে যায়, দুটো সূত্র পরস্পর পৃথক হয়ে যায়, যে কোনো একটা সূত্রকে খাঁজ হিসেবে ব্যবহার করে সেইটার নিউক্লিওটাইডকে কপি করে কমপ্লিমেন্টারি আরেকটা সূত্রক তৈরি করা হয়, সেটাকে বলা হয় আরএনএ। তো এই আরএনএ তৈরির প্রসেসটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এটা ইন্টারে পাবা তোমরা, হ্যাঁ। এখন জাস্ট বোঝানোর খাতিরে যে ডিএনএ থেকে আরএনএ কীভাবে তৈরি হয়। এখন এই আরএনএ যেটা তৈরি হলো ডিএনএ থেকে, এইটার পরবর্তীতে ভবিষ্যৎটা কী, এই আরএনএর কাজ কী, হ্যাঁ। আমরা জানি ডিএনএ কোথায় থাকে, নিউক্লিয়াসে, হ্যাঁ, এটা নর্মাল। তো ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হবে এটা কোথায় তৈরি হবে, নিউক্লিয়াসে, এটাও তো ইজি। তো তার মানে এই যেটা আমি তৈরি করলাম আরএনএ, এই আরএনএটা কোথায় তৈরি হয়ে আছে, আরএনএটা তৈরি হয়ে আছে নিউক্লিয়াসে। এখন এই আরএনএর ফার্দার ফেট হচ্ছে, এই আরএনএটা আমাদের প্রোটিন তৈরিতে হেল্প করে। কিভাবে, এই আরএনএটা এরপরে চলে যায় হচ্ছে আমাদের সেলের বাইরে না সরি, নিউক্লিয়াসের বাইরে। এতক্ষণ ধরে তৈরি হয় নিউক্লিয়াসে আছে, এরপর এটা আর কি চলে যাবে হচ্ছে সাইটোপ্লাজমে, নিউক্লিয়াস থেকে এটা সাইটোপ্লাজমে চলে যাবে। কেন সাইটোপ্লাজমে চলে যাবে, ওর প্রোটিন তৈরি করতে হবে, হ্যাঁ। আর তোমাকে যদি কেউ পৃথিবীতে জিজ্ঞেস করে যে আমাদের সেলের কোন অঙ্গাণু বা অর্গানিলি সেটা মেইনলি প্রোটিন তৈরি করে, প্রোটিন সংশ্লেষ করে, একটাই, রাইবোজোম, হ্যাঁ। এখন রাইবোজোম হচ্ছে মাঝে মাঝে দেখবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে, যেটাকে আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি। তো সেইটাও তার মানে অবভিয়াসলি প্রোটিন সংশ্লেষ করবে, কেন, ওর গায়ে রাইবোজোম লেগে আছে। তো আলটিমেটলি আমাদের সেলের একটা অর্গানিলি সেটাই প্রোটিন সংশ্লেষ করে, রাইবোজোম। সো এই আরএনএ যেটা তৈরি হলো, এই আরএনএটাকে এখন যেতে হবে রাইবোজোমে, কারণ প্রোটিন তৈরি করতে হবে। আর আমরা জানি প্রোটিনই হচ্ছে জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। সো যখন প্রোটিন সংশ্লেষ হবে সেই প্রোটিনটাই মেনলি আমাদের বৈশিষ্ট্য ম্যানিফেস্ট করবে। তো আলটিমেটলি এই
আরএনএ যেটা ডিএনএ থেকে তৈরি হলো সেটা এখন নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে যাবে, কারণ সাইটোপ্লাজমে রাইবোজোম আছে। আলটিমেটলি সেই রাইবোজোম কী করবে, রাইবোজোম এই আরএনএর এই সিকোয়েন্স ওয়াইজ এই সিকোয়েন্সটা কোন অ্যামিনো অ্যাসিডকে ইন্ডিকেট করে সেই রকম অ্যামিনো অ্যাসিডগুলোর চেইন বানাবে। এটা একটা অ্যামিনো অ্যাসিড, ধরো এটা একটা অ্যামিনো অ্যাসিড, এরকম অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের চেইন বানাবে এই প্রোটিন সিকোয়েন্স অনুসারে। তিনটা বেস সিকোয়েন্স একটা সার্টিন অ্যামিনো অ্যাসিডকে ইন্ডিকেট করে। তো আলটিমেটলি যখন এই এমআরএনএটা বা এই আরএনএটা নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে গেল, সাইটোপ্লাজমে যাওয়ার পরে ও রাইবোজোমের কাছে যে বলছে আমার কাছে এই সিকোয়েন্স আছে, বেস সিকোয়েন্স অথবা এই ক্ষারের সিকোয়েন্স আছে, এটার মতো করে তুমি আমাকে প্রোটিন বানিয়ে দাও। তো তারপরে এটা তিনটা করে ভাগ ভাগ করে নেয় রাইবোজোম, প্রতি তিনটার জন্য একটা করে অ্যামিনো অ্যাসিড বানায়। বানায় বলতে সেলের ভেতরে থাকে, ধরে নিয়ে আসে আর কি, ওটার কাজ আরেকজন করো, ও তো কিছু তোমাদের লেভেলে নাই। ওকে, তো যাই হোক, তো এইভাবে করে রাইবোজোম মেনলি যে কাজটা করে অ্যামিনো অ্যাসিডগুলো তিনটা করে বেস সিকোয়েন্সের জন্য একটা করে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়। আলটিমেটলি অ্যামিনো অ্যাসিডের চেইনকে তো আমরা প্রোটিন বলি। হ্যাঁ, এটা আমি নেক্সট প্রিভিয়াস লেকচারে পড়ে আসছি যে কার্বোহাইড্রেট হচ্ছে মেনলি গ্লুকোজ। হ্যাঁ, গ্লুকোজের পলিমারই হচ্ছে কার্বোহাইড্রেট, আর প্রোটিনের যে মনোমার অথবা অ্যামিনো অ্যাসিডের পলিমারই হচ্ছে প্রোটিন। হ্যাঁ, তো আলটিমেটলি এটাই হয় যে আরএনএটা সাইটোপ্লাজমে আসে, রাইবোজোমের কাছে যায়, রাইবোজোম ওর বেস সিকোয়েন্স অনুসারে তিনটা করে ভাগ করে নেয়, প্রতি ভাগের জন্য একটা করে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। এরকম করে সিকোয়েন্স ওয়াইজ আনতেই থাকে অ্যামিনো অ্যাসিড। পরে যে অ্যামিনো অ্যাসিডের চেইনটা তৈরি হয় সেটাকে আমরা প্রোটিন বলি। পরে সেই প্রোটিনটা আমাদের সেলের বাইরে চলে যায়, সেলের বাইরে যেখানে কাজ করা প্রয়োজন বা যেখানে বৈশিষ্ট্যটা দেখানো প্রয়োজন সেখানে যে বৈশিষ্ট্যটা প্রদর্শন করে। ওকে, তো এটাই হচ্ছে মেইনলি কীভাবে মা বাবা থেকে আমাদের দেহে, তো অবভিয়াসলি মা বাবার থেকে সেল ডিভিশনের মাধ্যমে, মা বাবার মিলনের মাধ্যমে যে জাইগোট হলো সেখানে তো মা বাবার ডিএনএগুলোই চলে আসছে ক্রোমোজোমের মাধ্যমে। তো পরবর্তীতে মা বাবার ক্রোমোজোম বা ডিএনএগুলো আমাদের দেহে আসে, সেগুলো কিভাবে আমাদের দেহে তাদের বৈশিষ্ট্যগুলো ম্যানিফেস্ট করতেছে সেই পাথওয়েটা আমি দেখাইলাম। ওকে, আমাদের দেহের ডিএনএ এটা তো মিলে মা বাবারই ডিএনএ, তাই না? তো এই ডিএনএটা এটার ফার্স্টে দুইটা সূত্রকের মাঝে যে হাইড্রোজেন বন্ড থাকে সেই বন্ডটা ভেঙে যায় একটা এনজাইমের মাধ্যমে। সেই এনজাইমটা না জানলে হয় তোমাদের জন্য, এটা জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। তারপরে দুটো সূত্রক পৃথক হয়ে যায়, যে কোনো একটা সূত্র। হ্যাঁ, যে কোনো সূত্রক বলতেছি এই কারণে তোমাদের লেভেলে এতটুকুই এনাফ, এর বেশি কিছু ইন্টারে এখন নেই। ওকে, তো একটা সূত্রককে বেস ধরে সেটার জন্য এমআরএনএ কেন বলছে, আরএনএ তৈরি হয়। হ্যাঁ, অ্যান্ড সেই আরএনএটা মেনলি এটার কমপ্লিমেন্টারি হবে, এটাই নর্মাল। তারপরে এই আরএনএটা চলে যায় হচ্ছে রাইবোজোমে যে বলে যে আমার কাছে এই সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা আমি আমার ডিএনএ থেকে কালেক্ট করছি, এই সিকোয়েন্স ওয়াইজ তুমি আমাকে প্রোটিন বানিয়ে দাও। পরে রাইবোজোম অ্যামিনো অ্যাসিড যুক্ত করে, এরকম তিনটা করে বেস সিকোয়েন্সের জন্য একটা করে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। পরে সেগুলোকে যুক্ত করে একটা অ্যামিনো অ্যাসিডের চেইন বা প্রোটিন তৈরি করে। এরপর প্রোটিনটা আমাদের দেহে বৈশিষ্ট্য ম্যানিফেস্ট করে। হ্যাঁ, এইভাবে এই কথাগুলোই আর কি আমি ঘুরে ভেচে আগের এখানে বলছি। বংশগতির মূল ধারণা মানে কীভাবে এই বৈশিষ্ট্যগুলো সঞ্চালিত হয় পিতামাতা থেকে সন্তানে, সেটা বুঝেইলাম আমি। যে আমাদের দেশে ক্রোমোজোম থাকে যেটা আমরা মা বাবা থেকে পাই, সেই ক্রোমোজোমটা পরবর্তীতে ক্রোমোজোম তো মিলে ডিএনএ থেকেই গঠিত হয়। আমি সবার আগে এর জন্য এটাই বলে নিছি, ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন যুক্ত হয়, হিস্টোন মিলে ফর্ম করে ক্রোমোজোম। পরে ক্রোমোজোম যখন আরও পাতলা হতে থাকে তখন সেটা হয়ে যায় ক্রোমাটিন। তো সেটাই ডিএনএর ভেতরে মিলি, ক্রোমোজোমের ভেতরে মিলি ডিএনএটাই থাকে। সেই ডিএনএ থেকে মাঝখানের হাইড্রোজেন বন্ড সেপারেট হয়ে যায়, দুটো সূত্রক পৃথক হয়ে যায়, যে কোনো একটা সূত্রককে বেস ধরে অথবা মাতৃকা অথবা ম্যাট্রিক্স ধরে একটা আরএনএ ফর্ম হলো। সেই আরএনএটা পরে উৎপত্তিস্থল অথবা নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে আসবে। সাইটোপ্লাজমে আসার পরে সাইটোপ্লাজমে যে রাইবোজোম আছে তার কাছে যে প্রোটিন তৈরি করে, অ্যামিনো অ্যাসিডের চেইন তৈরি করার মাধ্যমে একটা প্রোটিন তৈরি করে। পরে এই প্রোটিনটা জায়গা মতো যায়, ধরো হচ্ছে আমাদের লেন্থ বা হাইট প্রকাশের প্রোটিন হচ্ছে এটা কোথায় যাবে, যেখানে আমাদের গ্রোথ হয়, যেরকম আমাদের বোনসে চলে যাবে অথবা যেই জায়গায় যাওয়া প্রয়োজন সেখানে চলে যাবে। আলটিমেটলি এভাবে আমাদের দেহে বৈশিষ্ট্যতা প্রদর্শন করে। হ্যাঁ, আর আমি কিছু স্পেশাল জিনিস তোমাদেরকে বলছি, যেরকম প্রোটিন, এটাকে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বা প্রোটিনের জীবনের ভাষা বলা হয়, এটা আমি বলছি তোমাকে। এটাই আর কি, এতক্ষণ ধরে এটাই বুঝাইলাম। এটা না জানলে মেইনলি জেনেটিক্স পড়ে লাভ নাই। হ্যাঁ, মেইন থিম কি এটা বুঝতে হবে তোমার। ইন্টারে না হলে তুমি অনেক কিছু পড়বা,
বাট এগুলোতে আলটিমেটলি কোনো লাভ হবে না তুমি যদি না বুঝো। আর ডিএনএ থেকে যে আরএনএটা তৈরি হলো সেই প্রসেসটার নাম আমি বলছিলাম, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আর এই আরএনএটা পরবর্তীতে যে সেলের বাইরে চলে যায়, সেলের বাইরে যে আরএনএটা রাইবোজোমের কাছে যে প্রোটিন তৈরি করে, সেই প্রোটিন তৈরির প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সলেশন। ওকে, তো এতটুকু এনাফ তোমাদের জন্য। ওকে, এখন আর কি, এখন আমি বেসিক তোমাদের যতটুকু বই আছে সেখানে চলে যাই। আমি তোমাদের বইয়ে ফার্স্টে এরকম বংশগতিবিদ্যা নিয়ে আলোচনা করা হয়েছে, তারপরে ক্রোমোজোমে চলে গেছে। সো আমি ক্রোমোজোমেই আসি। ক্রোমোজোম কি? এটা বংশগতির প্রধান উপাদান। এটা নর্মাল, কারণ মেনলি বংশগতির বাহক তো ক্রোমোজোমই। ক্রোমোজোমই তো আমাদের বৈশিষ্ট্যগুলোকে মা বাবা থেকে নিয়ে আসে। হ্যাঁ, সো এটা বুঝেই যাচ্ছে। বিজ্ঞানী স্ট্রেস বার্জার তিনি সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। সালটা লেস ইম্পর্টেন্ট, 1875, তাও দেখে রাখতে পারো, এটা তোমাদের সুবিধার জন্য। বাট সায়েন্টিস্টের নাম আসে, কোন বিজ্ঞানী ক্রোমোজোম আবিষ্কার করছেন? বিজ্ঞানী স্ট্রেস বার্জার। অ্যান্ড এই আরও অনেক নাম তোমরা ইন্টারে পড়বা, যেরকম ফার্স্ট মানুষের ডিএনএ কাউন্ট করছেন কে? থিওফিলাস পেইন্টার। এরকম আরও বিভিন্ন সায়েন্টিস্টের নাম আসবে ইন্টারে। ওকে, তো ওগুলো আর কি কৌতূহলের জন্য পড়তে হয়, পড়তে পড়তে মাথায় যতটুকু থাকে থাকলো, না থাকলে নাই। তো এখানে একটা লেখা আছে, আপাতত একটাই পড়ো, যে বিজ্ঞানী স্ট্রেস বার্জার তিনি ক্রোমোজোম আবিষ্কার করেন। আর হচ্ছে ক্রোমোজোমের অবস্থান কোথায় এটা দুনিয়ার সবাই জানে, যে অ্যাটলিস্ট 9-10 উঠছে সে সবাই এরকম সবাই জানে। আমাদের সেলের নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লিওপ্লাজম বা মাতৃকাটা, সেই নিউক্লিওপ্লাজমে নর্মালি যে থাকে ক্রোমোজোমটা থাকে আর কি। ক্রোমোজোমটা নর্মালি ক্রোমাটিন আকারে থাকে। হ্যাঁ, যখন সেল ডিভিশনের মেটাফেজ পর্যায়ে যায় তখন আমরা সেটাকে সুন্দর মতো ক্রোমোজোম হিসেবে দেখতে পাই স্পষ্টভাবে। ওকে, এগুলো এখানে বলা হয়েছে, এটা আর কি এক্সট্রা করে পড়ানোর কিছুই নেই তোমাদের। আমি টেক্সটগুলো কেন দেই, রিজন হচ্ছে যেন আমার কথার মাধ্যমে তোমাদের এমসিকিউ ক্লিয়ার হয়ে যায় আমার পড়ানোর মাধ্যমে, আর আমার টেক্সটের মাধ্যমে তোমাদের রিটেনটাও ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, আমি এর জন্যই নর্মালি টেক্সটও এড করি, প্লাস মুখেও বলি, দুটোই করি। নাহলে তো জাস্ট রিডিং দিলেই পারতাম। যাই হোক, এখন আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, আর নেক্সট স্লাইডে হচ্ছে মেনলি ক্রোমোজোমের সংখ্যা কয়টা কি থাকে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। যে আমরা জানি যে ক্রোমোজোমের সংখ্যা 2 থেকে 16টা পর্যন্ত হইতে পারে। 2 থেকে 1600 পর্যন্ত। আমাদের দেহে কয়টা? 23 জোড়া অথবা 46, এরকম করে। আমাদের সঙ্গে মিল আছে সম্ভবত রেশম পোকার, আমি ভুলে গেছি, এরকম মিল আছে 46 ওদের। তো এরকম করে তোমাদের ইন্টারে একটা ছক আছে, চার্ট আছে, এত কিছু জানার দরকার নেই। আপাতত জানো আমাদের 46টা বা 23 জোড়া ক্রোমোজোম আছে। আর এমনিতে ক্রোমোজোম থাকতে পারে কত? 2 থেকে 1600 পর্যন্ত। কারণ ক্রোমোজোম আমরা জানি জোড়া জোড়া আকারে থাকবে। তো আলটিমেটলি সর্বনিম্ন যদি আমি কাউন্ট করি, ওটা কত হবে? 2 হবে। আর সর্বোচ্চ 1600 পর্যন্ত একটা জীবে ক্রোমোজোম হতে পারে। আর এমনিতে জানার জন্য, এটা লাগে না তোমাদের জন্য, সেটা হচ্ছে 2টা। এই সবচেয়ে কম থাকে কোনটায়? মেনলি গোলকৃমি। হ্যাঁ, গোলকৃমি, অ্যাসকেরিস মেগালোসেভালাস একটা নাম আছে, যাই হোক দরকার নেই। সেই গোলকৃমি, আমি বাংলা লেখা ভুলে গেছি। গোলকৃমি, এই গোলকৃমির ভিতরে মাত্র 2টো ক্রোমোজোম থাকে। হ্যাঁ, আর হচ্ছে 1600 ক্রোমোজোম থাকে কোথায়, এটা না জানলেও হয়, এটা জানার দরকার নেই তোমাদের। আর ক্রোমোজোমের দৈর্ঘ্য প্রস্থ এগুলো একটু দেখবা। আর মাইক্রন, এই ওয়ার্ডটা একটু অপরিচিত লাগতে পারে তোমাদের কাছে। মাইক্রনটা আবার কি? মাইক্রন কিছুই নেই, মাইক্রন হচ্ছে মাইক্রোমিটার, যেটা সেটা মানে 10⁻⁻6 মিটার। হ্যাঁ, সেটাকে মাইক্রোমিটারকে মাইক্রন বলা হয়। হ্যাঁ, আরও আছে কনভার্সন, এগুলো তোমরা ইন্টারে জানতে পারবা। ফার্মিয়ন একটা আছে, ভুলে গেছি, দরকার নেই এটা। তো যাই হোক, আর ক্রোমোজোম নিয়ে আরও কথাবার্তা আছে, সেটা বলতেছি আমি তোমাদেরকে। তো এতক্ষণ ধরে কী কী বললাম, তার মানে ক্রোমোজোম এটা হচ্ছে বংশগতির প্রধান উপাদান। বিজ্ঞানী স্ট্রেস বার্জার সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। ক্রোমোজোম কোথায় থাকে? সেলের নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লিওপ্লাজম সেখানে থাকে, সেখানে যে ক্রোমাটিন তন্তু থাকে সেটি তো মিলে একটা ক্রোমোজোম, তাই না? তো ওকে, আর হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা কত আর ক্রোমোজোমের লেন্থ কতটুকু হতে পারে, এটাই। এর পরের স্লাইডের জন্য আমি একটু আবার আগে একটা ফাঁকা স্লাইড বের করে নিই। ধরো এখানে আমি কিছু আঁকাআঁকি করব। হ্যাঁ, ধরো আমার
একটা ডিএনএ আঁকি আমি ফার্স্টে। হ্যাঁ, তো 1 2 3 4 5, 1 2 3 4 5, নিচেরটা রাখলাম না। তো মেইনলি আমার একটা ডিএনএতে অনেকগুলো এরকম বেস সিকোয়েন্স থাকে, এ টি জি সি এ, এরকম করে এখানেও কিছু বেস সিকোয়েন্স থাকে। হ্যাঁ, আলটিমেটলি এইসব বেস সিকোয়েন্স থাকে বিধায় আমাদের বিভিন্ন বেস সিকোয়েন্সের জন্য বিভিন্ন অ্যামিনো অ্যাসিড আসে, সেভাবে বিভিন্ন প্রোটিন সংশ্লেষ হয়। এটা আমি মাত্রই বললাম আর কি তোমাদেরকে। যাই হোক, তো কথা হচ্ছে যে এই যে বেস সিকোয়েন্সগুলো আছে এর মধ্যে সব বেস সিকোয়েন্সই অ্যামিনো অ্যাসিডকে ইন্ডিকেট করে না। হ্যাঁ, ধরো হচ্ছে যে আমার বা হ্যাঁ, ধরো হচ্ছে আমার এই ফার্স্ট থেকে শুরু করে ফর এক্সাম্পল এতটুকু এই রিজনের যে বেস সিকোয়েন্সগুলো আছে সেইগুলো অনুসারে যদি অ্যামিনো অ্যাসিড আসে, আলটিমেটলি একটা প্রোটিন সংশ্লেষ হয়। হ্যাঁ, তো তার মানে এই এতটুকু এরিয়া যদি কোড করা হয়, এমআরএনএ যদি বা আরএনএটা যদি কপি করে, তাইলেই আলটিমেটলি আমাদের বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, তাই তো? তো তার মানে ডিএনএর এই পোর্শনটুকু হচ্ছে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একটা পোর্শন। হ্যাঁ, তারপরে ধরো নিচের পোর্শনে কিছু নেই, আবার ধরো এদিক দিয়ে আরেকটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী পোর্শন শুরু হয়ে গেছে। তো ডিএনএর এই সার্টিন পয়েন্ট যেগুলোকে কোড করলে একটা প্রোটিন আসে, অ্যান্ড সেই প্রোটিনটা একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেই সার্টিন পোর্শন অফ ডিএনএ ইজ কল্ড জিন। ওকে, তো আমি তার মানে আজকের ক্লাসে অলরেডি ক্রোমোজোম আর ডিএনএর সম্পর্ক, ডিএনএ থেকে কীভাবে এমআরএনএ, প্রোটিনটা কীভাবে বৈশিষ্ট্য ম্যানিফেস্ট করে, দেন হচ্ছে জিন কি, এই টার্মগুলো তোমাদের পরিচয় করে দেওয়া হয়েছে এই টার্মগুলোর সাথে। ওকে, তো জিনটাকে এটা বুঝলে জিন কিছুই না, ডিএনএর একটা ফ্র্যাগমেন্টাল পোর্শন। এই পোর্শনটা কী করে, এই ডিএনএর এই পোর্শনটুকুতে এমন বেস সিকোয়েন্স থাকে যেটা একটা বৈশিষ্ট্যকে ইন্ডিকেট করে, অর্থাৎ যেটাকে কোড করলে একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাই তো? তো এই জিন, এই ওয়ার্ডটা কেন পড়াইছি এটা এখনই লাগবে। যে দেখো, ক্রোমোজোমে জিন থাকে, আমি বললাম যে ক্রোমোজোম অ্যাকচুয়ালি কিছুই না, ক্রোমোজোম হচ্ছে ডিএনএর সংকুচিত বা কুণ্ডলিত রূপ, সেটাকে ক্রোমোজোম বলে। সো ডিএনএতে জিন থাকা আর ক্রোমোজোমে জিন থাকা দুটো সেমই হবে, সেটাই বলা হয়েছে। ক্রোমোজোমে জিন থাকে যা জীবের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সিম্পল। তারপরের পয়েন্টে কি বলা হয়েছে যে জননকোষ সৃষ্টির সময় পিতামাতার কাছ থেকে একটা একটা করে ক্রোমোজোম আসে। হ্যাঁ, ধরো হচ্ছে আমাদের দেহে 23 জোড়া ক্রোমোজোম, তাই তো? তো আমি জাস্ট ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার এক জোড়া ক্রোমোজোম। ওকে, এটা ধরো আরেক জোড়া ক্রোমোজোম। আবার এই প্রতি জোড়া ক্রোমোজোমের একটা আসে বাবার কাছ থেকে, একটা আসে মায়ের কাছ থেকে। হ্যাঁ, এটা নর্মাল, এটাই হয়। অ্যান্ড তার মানে আমি বলতে পারি যখন জননকোষ সৃষ্টি হয়, বা তোমার বাবার কেসে, আমাদের বাবার কেসে জননকোষ যখন সৃষ্টি হয় দেহকোষ থেকে, তখন আমরা জানি জননকোষে 23টা, নট 23 জোড়া, হ্যাঁ 23টা ক্রোমোজোম থাকে। তো আলটিমেটলি বাবার জননকোষের তার মানে আমাদের যে প্রত্যেকটা সেলে এক জোড়া করে ক্রোমোজোম থাকে, বাবার জননকোষে সবগুলোর একটা একটা করে ছিল, আর মায়ের জননকোষে সবগুলোর আরেকটা করে ছিল। পরে যখন মা আর বাবার জননকোষ ফিউজ হয়েছে মিলনের পরে, তখন মেইনলি যে এরা জোড়া ফর্ম করছে, সেই জোড়াটাই মেইনলি আমাদের দেহকোষে এখনও রানিং অবস্থায় আছে। ওকে, তো তার মানে জননকোষ যখন সৃষ্টি হয়েছিল আমাদের মা বাবার দেহে, তখন মেইনলি এগুলোর একটা একটা করে ছিল মা বাবার জননকোষে। ধরো বাবার এটা ছিল, আর এইটা ধরো মায়ের জননকোষে ছিল, এটা মায়ের জননকোষে ছিল। আলটিমেটলি যখন মা আর বাবার এই জননকোষ দুটো ফিউজ হয়েছে, 23 করে দুটো ক্রোমোজোম যুক্ত সেল ফিউজ হয়েছে, তখন আলটিমেটলি আমাদের 46 ক্রোমোজোম যুক্ত একটা সেল ফর্ম হয়েছে। সেগুলোর প্রত্যেকটা জোড়ার একটা বাবা থেকে আসছে এবং একটা মা থেকে আসছে। হ্যাঁ, এভাবে মিলে আমাদের ক্রোমোজোমগুলো বিন্যস্ত হয়েছে আমাদের দেহে, সেটাই এখানে বলা হয়েছে। জননকোষ সৃষ্টির সময় যখন আমাদের মা বাবার দেহে জননকোষটা সৃষ্টি হচ্ছিল, ছেলেদের ক্ষেত্রে জননকোষকে বলা হয় শুক্রাণু, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু, আমরা জানি। তো এই শুক্রাণু অথবা ডিম্বাণু সৃষ্টির সময় ক্রোমোজোমগুলো ভাগ ভাগ হয়ে যায়। হ্যাঁ, সেটাই এখানে বোঝানো হয়েছে, একটা একটা করে থাকে, পরবর্তীতে সেগুলো মা থেকে একটা বাবা থেকে একটা এসে মোট এক জোড়া ক্রোমোজোম ফর্ম করে আমাদের দেহে। আর হচ্ছে এই তো, এটা হচ্ছে ক্রোমোজোমের মাধ্যমে
বংশগতীয় বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো মা বাবা থেকে সন্তান সন্ততিতে সঞ্চালিত হয়। এজন্য ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বা ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি বলা হয়। ওকে, তো এইটা মাঝে মাঝে কোশ্চেন করা হয় 3 মার্কসে, একটা ছবি এঁকে দেয় ক্রোমোজোমের, তারপরে কোশ্চেন করা হয় যে উদ্দীপকের উল্লেখিত চিত্রটিকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন। হ্যাঁ, তখন আমি প্রিভিয়াসলি যা যা পড়াইছি এই টেক্সটগুলো লিখবা আর হচ্ছে ক্রোমোজোমের এই ছবিটা এঁকে দিবা। অলরাইট, যদি ক্রোমোজোমের ছবিটা এঁকে দাও তাহলে ফুল মার্কসটা পেয়ে যাবা। লেখা কিন্তু খুবই কম। হ্যাঁ, আর ক্রোমোজোমের ছবি নিয়ে আমি যেহেতু অ্যাড করছি, মেইনলি এটা তোমাদের চ্যাপ্টার 2 এর পড়া। হ্যাঁ, সেলের যে চ্যাপ্টারটা সেটার পড়া। আমি জাস্ট একটু দেখাই দিতে পারি প্রত্যেকটা ক্রোমোজোমেরই। এখানে দেখা যাচ্ছে আমি নর্মালি ক্রোমোজোম এরকম করে রাখছি, হ্যাঁ, বাট এখানে এরকম কেন ক্রোমোজোমটা? অ্যাকচুয়ালি রিজন হচ্ছে নর্মালি ক্রোমোজোম এরকমই থাকে। হ্যাঁ, বাট যখন সেল ডিভিশন হয়, হ্যাঁ, বা মাইটোসিস ডিভিশনটা হয়, তখন আমরা সবাই জানি যে এর আগে কিছু প্রস্তুতি দশা থাকে, বা যেটাকে আমরা বলতে পারি যে ইন্টারফেস দশা বা ইন্টারফেস পর্যায়। তো সেই দশাতে মেনলি ডিএনএ রেপ্লিকেশন হয়। যখন আমরা জানি যে এই একটা ডিএনএ থেকে একটা এরকম ফর্ম হলো ক্রোমোজোম, এখন ইন্টারফেস দশায় যখন ডিএনএ রেপ্লিকেশন হলো তখন কি হয়, একটা থেকে দুটো ডিএনএ তৈরি হবে, এটাই নর্মাল। তো আলটিমেটলি কিন্তু ক্রোমোজোম তো একটাই থাকতে হবে, ক্রোমোজোম তো ডাবল হওয়া যাবে না। তো তখন আর কি শেপটা এরকম হয়ে যায়, এই বরাবর একটা ডিএনএ থাকে, এই বরাবর একটা ডিএনএ থাকে, আর মাঝে বরাবর সেন্ট্রোমিয়ারটা থাকে, সেটা এখানে দেখানো হয়েছে। অর্থাৎ নর্মালি সেল ডিভিশনের টাইমে আমরা যে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পরে যে ক্রোমোজোমটা সেটাকে এখানে দেখানো হয়েছে, অ্যান্ড নর্মালি স্যার ম্যাডামরা এটাকেই পছন্দ করে। ওকে, বাট এটা হচ্ছে নর্মাল কেসে আমাদের দেওয়া ক্রোমোজোমগুলো এভাবে থাকে। হ্যাঁ, বাট যখন সেল ডিভিশন হয়, সেল ডিভিশনের টাইমে ক্রোমোজোমটা এরকম হয়ে যায় কেন? সেল ডিভিশনের আগে যে ইন্টারফেস দশা, তখন ডিএনএ রেপ্লিকেশন হয়। তখন ডিএনএ রেপ্লিকেশন হলে এই বরাবর একটা ডিএনএ থাকবে, এই বরাবর একটা ডিএনএ থাকবে। ওকে, বাট ক্রোমোজোম তো একটাই আছে। হ্যাঁ, কারণ সেন্ট্রোমিয়ারের তো ডিভিশন হয় নাই। সেন্ট্রোমিয়ারের ডিভিশন হবে সেল ডিভিশনের ভেতরে, যে সেল ডিভিশনের ভেতরের মেটাফেজ দশায় যে মেইন সেন্ট্রোমিয়ারের ডিভিশনটা হবে। ওকে, তো তখন অন্য হিসাব। বাট এর আগে তো সেন্ট্রোমিয়ারের ডিভিশন হয়নি, জাস্ট ডিএনএ রেপ্লিকেশন হয়েছে। তো আলটিমেটলি ক্রোমোজোম একটাই থেকে যায়, বাট শেপটা এরকম হয়ে যায়। ওকে, আশা করি কনফিউশন হবে না ক্রোমোজোমের শেপ কেন ভাই একভাবে আঁকছে অথবা এখানে কোনো একভাবে দেখাইছে। আই হোপ ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এবার আসি, এই যে স্ট্রাকচারটা ক্রোমোজোমের, এখানে তার মানে সেন্টারে থাকবে একটা সেন্ট্রোমিয়ার, দেখাই যাচ্ছে। এই যে ভিতরে ডিএনএ আমি বলছিলাম, হ্যাঁ, ডিএনএ এখানে কিন্তু তার মানে একটাই ক্রোমোজোম কিন্তু দুইটা ডিএনএ দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ সেল ডিভিশনের টাইমে যে প্রোফেজ প্রোমেটাফেজ যেগুলো পড়ো না, তখন নর্মালি সেন্ট্রোমিয়ার একটা, সো ক্রোমোজোম একটা থাকবে, বাট ডিএনএ রেপ্লিকেশন হয়ে গেছে, সো ডিএনএ দুটো হয়ে যায়। এটা অ্যাটিপিক্যাল কন্ডিশন বা বিশেষ কন্ডিশন, নট টিপিক্যাল কন্ডিশন। ওকে, আর যে জিনিসটা দেখতে পাবা এই গঠনের ভেতরে, যেটা নিয়ে তোমার ঝামেলা হবে সেটা হচ্ছে টেলোমিয়ার নিয়ে। এই টেলোমিয়ার কি, এটা হয়তো আমরা অনেকেই জানি না, অথবা যারা ইন্টারও শেষ করে ফেলে তারাও অনেকে এটা নিয়ে ভালো মতো জানে না। বাট এই ক্রোমোজোমের যত স্ট্রাকচার আছে, সেন্ট্রোমিয়ার, ডিএনএ, অথবা আরও অনেক কিছু আছে, এই ক্রোমোজোমের যে স্ট্রাকচারগুলো আছে, যেরকম সেন্ট্রোমিয়ার, ডিএনএ, ক্রোমাটিড, এই স্ট্রাকচারগুলোর মধ্যে টেলোমিয়ার যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা সবচেয়ে ইন্টারেস্টিং। হ্যাঁ, কেন এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং? কারণ হচ্ছে ফার্স্ট অফ অল এটার অবস্থানটা দেখো। এটার অবস্থানটা হচ্ছে ডিএনএর একেবারে প্রান্তের দিকে। আমি যদি অন্য কালারটা ইউজ করি, ব্ল্যাক ইউজ করি, এই টেলোমিয়ার এটার অবস্থান হচ্ছে ক্রোমোজোমের একেবারে প্রান্তের দিকে, এইসব দিকে। তার মানে এটার ফার্স্ট একটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা ক্রোমোজোমকে প্রোটেকশন দিবে। হ্যাঁ, নর্মাল কেস এটা। পাশাপাশি টেলোমিয়ারের কেন এত ইন্টারেস্টিং ইম্পর্টেন্স বা কী কী ইম্পর্টেন্স আছে? টেলোমিয়ার একটা সেল যখন ডিভাইড হয় তখন এই সেলের ভেতরে থাকা ক্রোমোজোমগুলোর টেলোমিয়ারের সাইজ কমতে থাকে। হ্যাঁ, তো এই টেলোমিয়ারের সাইজ ধীরে ধীরে কমতে থাকে, যত সেল ডিভিশন হয় তত এই টেলোমিয়ারের সাইজ কমতে থাকবে। এই কনসেপ্টটাকে কাজে লাগায় এই টেলোমিয়ারের লেন্থকে কাউন্ট করে একটা মানুষের এজ ডিটারমাইন করা হয়। হ্যাঁ, এটা কি ইম্পর্টেন্স। পাশাপাশি যখন ধরো একটা সেল অনেকবার ডিভাইড হয়েছে, তখন সেটার এই ক্রোমোজোমের টেলোমিয়ারের লেন্থ তো কমতে কমতে একেবারে কমে যাবে, অ্যান্ড এট লাস্ট যখন সর্বোচ্চ লেভেলের একদম ফাইনাল ডিভিশনটা হয়ে যাবে, যখন ওর টেলোমিয়ারটা থাকবে না, তখন এটা এই সেলটাই মারা যায়। সেলটা অ্যাপোপ্টোসিস বা
কী বলে মানে জেনারেল মৃত্যু ঘটে, মানে স্বেচ্ছায় মারা যায়, স্বেচ্ছায় না মানে আর কেউ মারা যাবে আর কি। কারণ হচ্ছে ক্রোমোজোমগুলো সব তখন সেলের ভেতরে থাকা বিভিন্ন এনজাইম দ্বারা নষ্ট হয়ে যাবে। সো আলটিমেটলি টেলোমিয়ার না থাকার কারণে সেলটা সার্ভাইভ করতে পারে না। ইট আন্ডারগোজ অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস কি, এটা হচ্ছে আর কি জেনেটিক্যালি একটা কন্ট্রোলড ডেথ অফ সেল। এটা মারা যাবে, সেলটা ন্যাচারালি মারা যায় আর কি। এটা কোনো ডিফেক্ট না, অথবা কোনো কী বলে বাংলায় এটাকে, কোনো অ্যাবনর্মাল কন্ডিশন না, এটা একটা জেনেটিক্যালি এটা হবেই, নর্মাল, এটা ন্যাচারাল। ওর টেলোমিয়ার লেন্থ যখন নাই হয়ে যাবে, টেলোমিয়ারটা থাকবে না, সেল ডিভিশন হতে হতে যখন টেলোমিয়ার লেন্থ কমতে কমতে একেবারে 0 হয়ে যাবে, তখন সেলটা মারা যায়। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্স আছে টেলোমিয়ারের, সেটা হচ্ছে ধরো হচ্ছে আমাদের যে ক্যান্সার সেল আছে না, তো ক্যান্সার সেল মাঝে মাঝে একটা এনজাইমকে হাইজ্যাক করে, নাম হচ্ছে টেলোমারেজ। হ্যাঁ, নামের সাথে মিল আছে, টেলোমিয়ারের নামের সাথে মিল আছে। তো এই টেলোমারেজ যে এনজাইমটা, এটা নর্মালি টেলোমিয়ার সিনথেসিস করতে পারে। সো এভাবে একটা ক্যান্সার সেল যতই ডিভাইড হোক না কেন, আলটিমেটলি সেটা টেলোমিয়ারের লেন্থ কমে না। হ্যাঁ, যখন টেলোমিয়ারের লেন্থ কমবে না, তো ক্যান্সার সেল তো উড়াধুরা ডিভাইড হতে থাকবে। তো আলটিমেটলি ক্যান্সার সেলগুলো ইমর্টাল হয়ে যায়। হ্যাঁ, সো টেলোমিয়ারের এসব কিছু ইন্টারেস্টিং ইম্পর্টেন্স আছে। এটা এমনিতে জানার জন্য, এটা নর্মালি ওরকম লাগে না, জাস্ট এমনি জানার জন্য বললাম, যেন ক্লাসটা ইন্টারেস্টিং হয়। ওকে, ক্রোমোজোম নিয়ে মোটামুটি বলছি। এবার হচ্ছে ক্রোমোজোমের ছোট ভাই, যার মাধ্যমে ক্রোমোজোম তৈরি হয়েছে, ডিএনএ, সেটা নিয়ে পড়াশোনা করব আমরা। ডিএনএ দেন আরএনএ, এগুলো নিয়ে পড়াশোনা করব। তো ডিএনএর ফুল মিনিং যেটা, এটা হচ্ছে স্যার ম্যাডামদের মুখস্থ কোশ্চেন, তাদের এতই পছন্দ তারা এটা দিবে। অ্যান্ড এই চ্যাপ্টারের অন্যতম ইম্পর্টেন্ট 1 মার্কের কোশ্চেন, যেটা আমাদের নর্মালি সিকিউএ করা হয়, সেটা নর্মালি এটাই, ডিএনএর পূর্ণরূপ লিখো অথবা আরএনএর পূর্ণরূপ লিখো। হ্যাঁ, এই কোশ্চেনগুলো নর্মালি করা হয়, সিম্পল। এইখানে এই আনসারিংয়ে তোমরা যে ভুলটা করবা, তোমরা দেখো ভাইয়া ডি ক্যাপিটাল লেটার, এন ক্যাপিটাল লেটার, এ ক্যাপিটাল লেটার, তাই আমি ডিঅক্সি আলাদা, ডিঅক্সি রাইবো আলাদা লিখবো, নিউক্লিক আলাদা লিখবো, এসিড আলাদা লিখবো না, এরকম না, ডিঅক্সি রাইবো নিউক্লিক এটা একসাথে হবে। এই ফার্স্ট ভুলটা তোমরা করো। আর সেকেন্ড যে ভুলটা করো সেটা হচ্ছে নিউক্লিক বানানটা ভুল করো। হ্যাঁ, নিউক্লিক, CLEIC, এই বানান দুটো তোমরা ভুল করো, এটা যেন ভুল না হয়। ওকে, আর ডিএনএটা কি, ফার্স্ট টাইমে গ্রস স্ট্রাকচারটা পড়াবো। হ্যাঁ, মানে বাইরে থেকে আমরা কী কী দেখতে পাই, তারপরে ধীরে ধীরে এটার কেমিক্যাল স্ট্রাকচারে আমরা যাব। ওকে, তো ডিএনএ, এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আমার 2টা সূত্রক আছে। এটা হচ্ছে একটা সূত্রক ডিএনএর, আর এটা হচ্ছে আরেকটা সূত্রক। এই সূত্রকগুলোকে বলা হয় পলিনিউক্লিওটাইড সূত্রক। কেন পলিনিউক্লিওটাইড বলা হয়, এটা একটু পরবর্তীতে যখন আমরা কেমিক্যাল স্ট্রাকচার পড়বো, তখন আমি নিউক্লিওটাইড কি, পলিনিউক্লিওটাইড কি, এগুলো বুঝাবো। ওকে, এটা নিয়ে এত ভয় পাওয়ার কারণ নেই। তো আলটিমেটলি ডিএনএর 2টা সূত্রক থাকে, সূত্রকগুলোকে বলা হয় পলিনিউক্লিওটাইড সূত্রক। হ্যাঁ, অ্যান্ড এই গঠনটা কীরকম, স্পাইরাল শেপ অথবা সর্পিলাকার গঠন। সো ডিএনএর যদি কখনো ডেফিনেশন চাওয়া হয়, হোয়াট ইজ ডিএনএ, বলবো যে এটা হচ্ছে 2টা পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত ডাবল হেলিক্স গঠন, বা একটা দ্বিসর্পিল গঠন। ওকে, এই ডেফিনেশনটা আসে মাঝে মাঝে। তারপরে ডিএনএর এখানে কিছু লেন্থ নিয়ে কথাবার্তা বলা আছে, এই লেন্থটা আমি এখন ক্লারিফাই করে দিই, কারণ নাহলে ভবিষ্যতে অনেক ঝামেলা হবে তোমাদের। ফার্স্টে আমি তোমাদের বলছিলাম যে ডিএনএর একটা পাক যদি কাউন্ট করতে চাও, এই 2টা এরকম কনস্ট্রিক্টিং পয়েন্টকে তুমি কনসিডার করবা। অন্য কালার নিয়ে আসি, এটা একটা কনস্ট্রিক্টেড পয়েন্ট, আর ধরো 1টা 2টা 2 নম্বর, এটা হচ্ছে আরেকটা কনস্ট্রিক্টিং পয়েন্ট, এটা একটা, এটা একটা। এই পুরোটা হচ্ছে ডিএনএর একটা পাক। হ্যাঁ, আর এই একটা পাকের লেন্থ হচ্ছে 34 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে কি, 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। ওকে, আর এমনিতে হজবরল হয়ে যাবে, দেখে রাখো অ্যাংস্ট্রম কি, 10⁻10 মিটার, এতটুকুই। ওকে, তো তার মানে আমি পাকটা বুঝাইলাম, 2টা কনস্ট্রিক্টিং পয়েন্টকে একসঙ্গে ধরে এটা হচ্ছে একটা পাক। এই পাকের লেন্থ হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তারপরে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আপনি বলছেন যে একটা পাকে 10টা আরএনএ, সরি কী বলতেছে, 10টা এরকম নাইট্রোজেন বেস থাকে, আপনি বলছিলেন 10টা গুনে গুনে আঁকছিলেন 5টা করে 2টা লুপে। তার মানে আমি বলতে পারি যে এই যে 2টা নিউক্লিওটাইড,
বা দুইটা যে আরএনএ বেস, কি বলতেছি আমি, মানে নাইট্রোজেন বেস, এদের মাঝে ডিস্টেন্স হচ্ছে 34কে আমি যদি 10 দ্বারা ভাগ করি তাহলেই পেয়ে যাব। হ্যাঁ, এটাই ট্রু। তুমি যদি ফুল একটা পাকের লেন্থ জানো 34 অ্যাংস্ট্রম, এবং আমি এটাও জানি একটা পাকে 10টা নিউক্লিওটাইড অথবা 10টা এরকম নাইট্রোজেন বেস থাকে, তাইলে আমি বলতে পারবো যে দুইটা পাশাপাশি নাইট্রোজেন বেসের মাঝের ডিস্টেন্স তাইলে কত হবে, হবে 3.4 অ্যাংস্ট্রম। ওকে, এই দুটা জিনিস বললাম। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা একটা পলিনিউক্লিওটাইড চেইন আমি দেখাইছি, আর এটা হচ্ছে আরেকটা পলিনিউক্লিওটাইড চেইন, তাই না? তো এই দুইটার মাঝের ডিস্টেন্স কত, অথবা আরও সহজ ভাষায় বললে ডিএনএর ব্যাস কত, এটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। ওকে, তো এই ডিজিট তিনটা, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো আসবে এক্সাম, এগুলো যেন সলভ করতে পারো। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে একটা পাকের দৈর্ঘ্য কত, 34 অ্যাংস্ট্রম, দুইটা নিউক্লিওটাইডের মাঝের ডিস্টেন্স কত, অথবা দুইটা নাইট্রোজেন বেজের মাঝের ডিস্টেন্স কত, 3.4 অ্যাংস্ট্রম, আর হচ্ছে ডিএনএর ব্যাস বা দুইটা পলিনিউক্লিওটাইড চেইনের মাঝের ডিস্টেন্স কত, 20 অ্যাংস্ট্রম। ওকে, এগুলো এখানে লিখছি, এগুলো আই হোপ আর এক্সট্রা করে বলার দরকার নেই আমার। আর হচ্ছে বিজ্ঞানী ওয়াটসন এবং বিজ্ঞানী ক্রিক, তারা 1953 সালে ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা প্রস্তাব করেন, অ্যান্ড এর জন্য তারা নোবেল পুরস্কারটা পান। শুধু তারা না, আরও কয়েকজন মিলে ঝিলে পান। আর ডিএনএকে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, ক্রোমোজোম তো পড়াইছি, ওখানে কোশ্চেন করা উচিত ছিল আমার। বংশগতির ফিজিক্যাল বেসিস সেটা কোনটা? ক্রোমোজোম। দেন হচ্ছে ক্রোমোজোমকে আবিষ্কার করেন স্ট্রেসবার্জার। তারপরে কোশ্চেন হচ্ছে ক্রোমোজোম যেটা, এটা সর্বনিম্ন কত হতে পারে, সর্বোচ্চ কত সংখ্যক ক্রোমোজোম একটা সেলে থাকতে পারে? 2 থেকে 1600। ওকে, 2 থাকে কাদের মাঝে? গোল কৃমির মাঝে। ওকে, তারপরে কোশ্চেন করা যেতে পারে ক্রোমোজোম দিয়ে যে কি করা যায়, তারা দেখে নিই, দৈর্ঘ্যপ্রস্থ লাগে, কম লাগে, আচ্ছা হবে। আর হচ্ছে এমনিতে ক্রোমোজোমের সেন্টারে থাকে সেন্ট্রোমিয়ার, সেটা বলছি, টেলোমিয়ার কি সেটাও বলছি, আই হোপ ঝামেলা হবে না। আরও কিছু স্ট্রাকচার আছে ক্রোমোজোমের, যেরকম বাহু বা ক্রোমাটিড বলি, যেটাকে আমরা নর্মালি এটাকে একটা বাহু বা একটা ক্রোমাটিড বলি, অর্থাৎ একটা ডিএনএকে রিপ্রেজেন্ট করে একটা ক্রোমোজোমের যে পোর্শনটুকু, সেটাকে একটা ক্রোমাটিড বা একটা বাহু বলি। তার মানে এই ক্রোমোজোমটা 2 বাহু বিশিষ্ট একটা ক্রোমোজোম, অর্থাৎ 2টা ক্রোমাটিড বিশিষ্ট একটা ক্রোমোজোম। এগুলো অ্যাকচুয়ালি এখানের পড়া না, এমনিতে বলে দিছি আর কি। এবার এসে ডিএনএর আমি কেমিক্যাল স্ট্রাকচার, এতক্ষণ ধরে গ্রস স্ট্রাকচার পড়ছি, যে এটা 2টা পলিনিউক্লিওটাইড চেনের একটা সর্পিলাকার গঠন, মাঝের লেন্থগুলো পড়ছি, এটাই। এখন অ্যাকচুয়ালি নিউক্লিওটাইডটা কি সেগুলো আমাদের জানা উচিত, অথবা পলিনিউক্লিওটাইডটা কি, অথবা আরও কোনো টার্ম আছে কি না এই রিলেটেড, হ্যাঁ, সেগুলো আমাদের জানা উচিত। তো এই ফিগারটা আমি জাস্ট ইজি করে একটু তুলে আনছি, এখানে একটু আছে, ঘাপলা আছে ফিগারগুলোর, এখানে একটু অক্সিজেন থাকে মাথায় মাথায়, দেখা যাচ্ছে? দেখা যাবে, সমস্যা নেই। এটা দিই, হ্যাঁ, 5 কোণাকার সবগুলোর মাথায় একটা একটা করে অক্সিজেন থাকবে আর কি। ওকে, এখন আমি বুঝাই এই ফিগারটা। মেইনলি আমাদের যে ডিএনএ, এটার গাঠনিক উপাদান হচ্ছে 3টা। কয়টা? 3টা। প্রথমে হচ্ছে একটা হচ্ছে একটা সুগার থাকে, ডিঅক্সিরাইবোজ সুগার, সেটা একটু আর্ট করে, যে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে একটা। এটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম, একদম এই 3টা উপাদান নিয়ে আলোচনা করার পরে তুমি এই স্ট্রাকচারটা বুঝতে পারবা। ওকে, তো এই যে আমার ডিঅক্সিরাইবোজ সুগার, এটা হচ্ছে মিলে দেখতে এরকম। এই একটা অক্সিজেন থাকবে, আর রাইবোজ মানে কি, 5 কার্বন বিশিষ্ট একটা সুগার, তাদেরকে আমরা রাইবোজ বলি। তো এখানে দেখো একটা ভাঁজ, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন। ওকে, তার মানে ডিঅক্সিরাইবোজ সুগার কি, একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, হ্যাঁ, সেটাই। আর এই হাতটা যেটা 5 নাম্বার কার্বনের একটা ফ্রি হাত থাকে, এই হাতে নর্মালি এই যে ফসফেট, যেটা সেকেন্ড যে উপাদানটা, সেটা যুক্ত থাকে, ফসফেটটা।
হ্যাঁ, সেটা আলাদা হিসাব, সেটা আচ্ছা বলেই তো দিছি আর কি, দরকার নেই। তো ডিঅক্সি রাইবোজ সুগার কি সেটা আমরা চিনলাম। এখন অনেকে কোশ্চেন করতে পারে, ভাইয়া আমি আরএনএর একটু গঠন টঠন পড়ছি, সেখানে আরএনএর ফুল মিনিং লেখা ছিল রাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে এখানে রাইবো নিউক্লিক অ্যাসিডটা মানে কি? ডিঅক্সি রাইবো দ্বারা বুঝলাম এখানে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে, আর ওখানে জাস্ট রাইবো লেখা আছে, তাহলে রাইবোটা মানে কি? হ্যাঁ, তো ডিঅক্সি রাইবোজ সুগার থাকে হচ্ছে ডিএনএতে, আর ওইটার ফুল মিনিংয়ে তুমি জাস্ট রাইবো পাইছো, তার মানে ওইটায় যে শর্করা বা সুগারটা থাকে সেটাকে বলা হয় রাইবোজ সুগার আরএনএর ক্ষেত্রে, সেটা কিন্তু ডিঅক্সি রাইবোজ সুগার না। ওকে, তো এটা গেলে আমি ডিঅক্সি রাইবোজ সুগারটা আঁকছি, তাহলে রাইবোজ সুগারটা দেখতে অ্যাকচুয়ালি কীরকম? ওকে, এই কনফিউশনটা যদি আমি ক্লিয়ার করি তাইলে দাঁড়াও, ধরো হচ্ছে এটা হচ্ছে আমি একটা রাইবোজ সুগার রাখছি, সেটা এটা যে 2 নাম্বার কার্বনটা, এই 2 নাম্বার কার্বনে একটা ওইস থাকে আর এইস থাকে, এটাকে বলা হয় মেনলি রাইবোজ সুগার। যখন এই ওএসটা থাকবে না, জাস্ট এইস থাকবে, তখন সেটাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ সুগার। ওকে, তার মানে রাইবোজ সুগার থাকবে নর্মালি ডিএনএ অথবা আরএনএতে, ডিএনএর ক্ষেত্রে সেটাকে বলা হবে ডিঅক্সি রাইবোজ সুগার। হ্যাঁ, আর হচ্ছে আরএনএর ক্ষেত্রে জাস্ট রাইবোজ সুগার থাকে। আর ডিঅক্সি বা এমনিতে রাইবোজ সুগারের মানেটা কি? একটা 5 কার্বন বিশিষ্ট সুগারকেই বলা হয় রাইবোজ সুগার। সেটার 2 নম্বর কার্বনে ওএইচ যদি থাকে সেটাকে আমরা বলবো রাইবোজ সুগার, যেটা আমরা আরএনএর ক্ষেত্রে দেখতে পাবো। আর যদি 5 নম্বর কার্বনের ওএইচের ওটা না থাকে, জাস্ট এইচটা থাকে, তখন সেই সুগারটাকে আমরা বলবো ডিঅক্সি রাইবোজ সুগার, যেটা আমরা নর্মালি ডিএনএতে দেখতে পাই। ওকে, তো ডিএনএর তেলে ফার্স্ট যে কনস্টিটিউয়েন্টটা সেটা বললাম ডিঅক্সি রাইবোজ সুগার, এটা দেখতে কেমন আঁকাইছি এটা। আর রাইবোজ সুগারটাও ফার্স্টে ইনিশিয়ালি আঁকছিলাম, এখানে ও থাকবে তাইলেই হবে। আরএনএর গঠন এটা আছে। ফসফেটটা কি দেখাইলাম, এটা কোথায় থাকে দেখাইলাম, 5 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকবে রাইবোজ সুগারের, ডিঅক্সি রাইবোজ সুগারের। আর 3 নম্বর যে কনস্টিটিউয়েন্ট নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস কোথায় যুক্ত থাকে? নর্মালি 1 নং কার্বনের সাথে নাইট্রোজেন বেস যুক্ত থাকে, অ্যাডেনিন, গুয়ানিন বা সাইটোসিন, থায়ামিন, এরা যুক্ত থাকবে 1 নং কার্বনের সাথে। ওকে, আই হোপ বুঝতে পারছো তোমরা। এখন কথা হচ্ছে, ভাইয়া নাইট্রোজেন বেস বুঝলাম 4টা আছে, কিন্তু আরও কোনো নাইট্রোজেন বেস হওয়া পসিবল কি না যারা এরকম ডিএনএ অথবা আরএনএর কনস্ট্রাকশনের হেল্প করে? আনসারটা হচ্ছে হ্যাঁ। আরএনএর ক্ষেত্রে থায়ামিনটা থাকে না, এই যে আমি টি যে লিখছি বা থায়ামিন, এই থায়ামিনটা আরএনএতে থাকে না, আরএনএ এর বদলে ইউরাসিল থাকে, সেটাকে ইউ দ্বারা আমরা প্রকাশ করি। তো আমি যখন আরএনএর গঠনে যাব তখন রিপিট হবে জাস্ট। আই হোপ এখন শিখে রাখা বেটার হবে। আর এখানে আমি ডিভিশন লিখছি, তোমরা যদি দেখতে পারো নাইট্রোজেন ক্ষারককে 2টা ভাগে ভাগ করা হয়, পিউরিন টাইপের নাইট্রোজেন ক্ষারক, পাইরিমিডিন টাইপের নাইট্রোজেন ক্ষারক। হ্যাঁ, এখন এই পিউরিন মানে কি অথবা পাইরিমিডিন মানে কি কোশ্চেন আসতেই পারে, ভাই নাম নতুন শুনছি বুঝতেছি না আমি। পিউরিন নামটা কীরকম, ছোট, আর পাইরিমিডিন নামটা কীরকম, অনেক বড়, তাই তো? তো আলটিমেটলি মনে রাখবা ছোটো মরিচের ঝাল বেশি। তো পিউরিন, এটার নাম ছোট বাট এদের সাইজ বড় হয়। ওকে, যেরকম আমি পিউরিনের মধ্যে কাকে কাকে লিখছি, অ্যাডেনিনকে লিখছি আর গুয়ানিনকে লিখছি, তাই না? তো তুমি যদি দেখতে চাও, এই যে দেখো অ্যাডেনিন, এখানে বলয় 2টা, গুয়ানিন এর বলয় 2টা। ওকে, তার মানে মেনলি যেটা করা হয়েছে নাইট্রোজেন বেসকে যখন ক্লাসিফাই করা হয়েছে, কাদের সাইজ বড় কাদের সাইজ ছোট সেটার বেসিসে 2টি ডিভিশন করা হয়েছে, পিউরিন আর পাইরিমিডিন। পিউরিন ও নাম ছোট বাট সাইজ বড়, পাইরিমিডিন ওর নাম বড় বাট সাইজ ছোট, অর্থাৎ বলয় একটা আর কি, আর পিউরিনের বলয় 2টা। আর দেখবা যেহেতু যদি বড় বড় 2টা জিনিস, এদের মাঝে নর্মালি জয়েন্ট ফর্ম হয় না, কারণ এদের মাঝে স্পেস কমে যায়। হ্যাঁ, অথবা আমি দেখাই, ধরো এখানে একটা 2টা বলয়যুক্ত একটা নাইট্রোজেন বেস আছে, এই পাশে আর কখনোই 2টা বলয়যুক্ত একটা নাইট্রোজেন বেস থাকবে না, তাইলে এদের মাঝের স্পেসটা কম হয়ে যাবে, বন্ড ফর্মেশন হবে না। আবার যদি এখানে এক বলয় বিশিষ্ট নাইট্রোজেন বেস, এই পাশে যদি আরেকটা 1 বলয় বিশিষ্ট নাইট্রোজেন বেস হয়, তাহলে এদের মাঝে আবার ডিস্টেন্স অনেক বড় হয়ে যাবে, তখন আবার বন্ড ফর্মেশন হবে না। তো আলটিমেটলি এ কারণেই পিউরিনের সাথে কখনোই পিউরিন বন্ড ফর্ম করে না। হ্যাঁ, পিউরিনের সাথে নর্মালি পাইরিমিডিন বন্ড ফর্ম করে, যেরকম অ্যাডেনিন, সেটার সাথে নর্মালি থায়ামিনটা
যুক্ত হয়। কেন? অ্যাডিনিন এর সাইজ বড়, দুটো বলয় থাকবে, থায়ামিনের একটা বলয় থাকবে, সো আলটিমেটলি মাঝের ডিস্টেন্সটা সুন্দর হয়, হ্যাঁ, বন্ড ফর্মেশনের জন্য একেবারে পারফেক্ট হয়। আমি বুঝে ফেলাইছি। তার মানে আমি যদি ডিএনএর কেমিক্যাল স্ট্রাকচারটা বলি, ডিএনএর কনস্টিটিউয়েন্ট কয়টা? 3টা। ফার্স্ট হচ্ছে একটা সুগার থাকবে ডিএনএর জন্য, তার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, অর্থাৎ তার 2 নম্বর কার্বনে OH এর জায়গায় ওটা থাকবে না, জাস্ট H থাকবে। ও থাকে কাদের মাঝে, বা রাইবোজ সুগার হয় কাদের মাঝে? আরএনএর মাঝে। ওকে, তারপরে সেকেন্ড কনস্টিটিউয়েন্ট অফ ডিএনএ, দ্যাট ইজ ফসফেট। অ্যান্ড ফসফেট কোথায় যুক্ত হয়? রাইবোজ সুগারের 5 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত হয়। আর থার্ড কনস্টিটিউয়েন্ট অফ ডিএনএ, দ্যাট ইজ নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক। এটা 2টা টাইপের হয়, পিউরিন আর পাইরিমিডিন। পিউরিন এদের নাম ছোট বাট সাইজ বড়, এক্সাম্পল অ্যাডিনিন, গুয়ানিন। আর পাইরিমিডিন এদের নাম বড় বাট সাইজ ছোট, অর্থাৎ বলয় একটা, এক্সাম্পল কারা? সাইটোসিন এবং থায়ামিন। অ্যান্ড আমি যে বলছি যে পিউরিনের সাথে কখনই পিউরিন বন্ড ফর্ম করবে না, পিউরিনের সাথে পাইরিমিডিন বন্ড ফর্ম করবে, সেগুলো এখানে দেখানো হয়েছে। আর অ্যাডিনিন আর থায়ামিনের মাঝে 2টা হাইড্রোজেন বন্ড থাকে, গুয়ানিন আর সাইটোসিনের মাঝে 3টা হাইড্রোজেন বন্ড থাকে। এখানে তোমরা ছবিতেও এটাই দেখতে পাচ্ছ। আমি একটা যদি ভাগ ভাগ করে দেখাই, এই যে একটু এটা চেঞ্জ করি কালারটা, যে এতটুকু হচ্ছে একটা, আচ্ছা দাঁড়াও, এতটুকু হচ্ছে একটা রাইবোজ সুগার। ওকে, তারপর এটার সাথে আমি যদি আবার কালারটা চেঞ্জ করি, এটা হচ্ছে ফসফেটটা। ওকে, আর এটা তো যাবে না, এটা হচ্ছে নাইট্রোজেন বেসটা। ওকে, এই 3টা মিলে ডিএনএ ফর্ম করে, হ্যাঁ। অ্যান্ড এই 3টাকে একত্রে বলা হয় নিউক্লিওটাইড। হ্যাঁ, নিউক্লিওটাইড বলা হয়। আর আমরা দেখতে পাচ্ছি একটা সাইডের চেইনে অনেকগুলো এরকম নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়ে চেইনটা ফর্ম করছে। দ্যাটস ওয়াই দ্যাট চেইন ইজ কল্ড পলিনিউক্লিওটাইড চেইন। হ্যাঁ, আই হোপ আমরা যে একটু আগে ডিএনএর গ্রসে যে আমরা ডিএনএর যে ডেফিনেশনটা পড়ে আসছি সেটা ক্লিয়ার হয়ে গেছে আমাদের। নিউক্লিওটাইড অ্যাকচুয়ালি কি? এই 3টা কনস্টিটিউয়েন্টকে একত্রে একটা নিউক্লিওটাইড বলা হয়। এরকম অনেকগুলো নিউক্লিওটাইড মিলিত একটা চেইন ফর্ম করতেছে, সো আলটিমেটলি একটা চেইনকে একটা পলিনিউক্লিওটাইড চেইন বলা হয়। আর আরেকটা টার্ম, সেটা আর কি স্যার ম্যাডামরা মাঝে মাঝে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে নিউক্লিওটাইড তো বললা, নিউক্লিওসাইড কি? আমি লিখে দিই এটা, সরি, নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডটা অ্যাকচুয়ালি কি? নিউক্লিওসাইড অ্যাকচুয়ালি কিছুই না। নিউক্লিওসাইড হচ্ছে 2 নম্বর কনস্টিটিউয়েন্টটা বাদ যাবে, অর্থাৎ ফসফেট বাদে যারা যারা আছে, শর্করা যেটা ডিঅক্সিরাইবোজ সুগার সেটা, আর হচ্ছে যেটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক যেটা, হ্যাঁ, নাইট্রোজেন বেস, সেই দুটোকে একত্রে বলা হয় নিউক্লিওসাইড। ওকে, তো নিউক্লিওটাইড কি, নিউক্লিওসাইড কি, আই হোপ তোমরা ক্লিয়ার হয়ে গেছো। ডিএনএর মেইন গঠন শেষ, এবার আরএনএর গঠনে আসি। আরএনএর গঠন হচ্ছে হুবহু ডিএনএর অনুরূপ, জাস্ট হালকা একটু কপি পেস্টিং এ টাইমে একটু মডিফিকেশন করা হয়েছে। যেরকম শর্করা হিসেবে রাইবোজ সুগার থাকবে, নট ডিঅক্সিরাইবোজ সুগার। ফসফেটের মতো থাকবে, আর নাইট্রোজেন বেস থাকবে, বাট একটু ঝামেলা হচ্ছে নাইট্রোজেন বেসের যে থায়ামিনটা ছিল ডিএনএর ক্ষেত্রে, সেটার পরিবর্তে ইউরাসিল থাকবে, এই আর কিছুই না। সেম জিনিসই এখানে রিপিট করা হয়েছে। আই হোপ তোমাদের বেশি প্রবলেম হবে না। ওকে, আই হোপ বুঝতে পারছো। আর একটা ট্রিকি কোশ্চেন, হ্যাঁ, আমি করি তোমাদেরকে, বলো আরএনএ তো সূত্র একটা, তার মানে আরএনএ যেহেতু সূত্র একটা একটা তো আরএনএ যে বেসগুলা, ডিএনএর ক্ষেত্রে আমরা দেখতে পাই ওর সূত্র 2টা, সো বেসগুলোর মাঝে হাইড্রোজেন বন্ড ফর্ম হয়। বাট আরএনএর যেহেতু সূত্র একটা, সেটার নাইট্রোজেন বেসগুলো কি কখনোই হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে? পারবে। কখন পারবে? যখন আরএনএটা একটা লুপ ফর্ম করে অ্যান্ড এই নাইট্রোজেন বেসগুলো মুখোমুখি অবস্থানে চলে আসে, তখন শুধুমাত্র নাইট্রোজেন বেসগুলো একজন আরেকজনের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। নর্মালি আরএনএর যে নাইট্রোজেন বেসগুলো আছে এরা কখনোই হাইড্রোজেন বন্ড ফর্ম করে না। যখন লুপ ফর্ম হয় অ্যান্ড নাইট্রোজেন বেসগুলো মুখোমুখি অবস্থান করে,
তখনই শুধুমাত্র একটা এদের মাঝে হাইড্রোজেন বন্ড যেটা সেটা ফর্ম হয়। ওকে, আরএনএর গঠন খুবই ইজি অ্যান্ড আরএনএর কিছু ইন্টারেস্টিং ইনফো আছে, অত কিছু লাগবে না আজকে তোমাদের। টেলোমিয়ার যেটা বলছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। প্রোটিন তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একদম প্রায় 10-15 মিনিট সেটা নিয়ে গ্যাজ করছি আমি। আর কিছু ভাইরাসে আরএনএ বংশগতির উপাদান হিসেবে কাজ করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, রিজন কি? রিজন হচ্ছে আরএনএ কেউ পড়ে না। স্যার ম্যাডামরা আরএনএ দিয়ে কোশ্চেন করতে যায়, ফুল মিনিং সবার কমন। দেন হচ্ছে আর কি আছে যে আরএনএর ভিতরে কোন বেস থাকে কোন বেস থাকে না, আরএনএর সুগারটা কীরকম, এগুলো সবাই কম বেশি জানে। স্যার যখন ডিপে যেতে যাবে তখন তোমাদের লেভেলে এতটুকুই যায় যে আরএনএ, ডিএনএর ক্ষেত্রে তো আমরা দেখতে পাই ডিএনএ হচ্ছে আমাদের প্রাণী দেহে থাকে, আমাদের দেহে ডিএনএ আছে বংশগতি উপাদান হিসেবে। আর ভাইরাস যারা একেবারে অনুন্নত শ্রেণী যে সকল সত্তা, ওদের মাঝে নর্মালি আরএনএ বংশগতি উপাদান হিসেবে কাজ করে, ওদের মাঝে ডিএনএ থাকে না বললে ভুল হবে, মানে ম্যাক্সিমামের ভিতরে আরএনএ থাকে আর কি। ওকে, যেরকম টোবাকো মোজাইক ভাইরাস টিএমভি তামাক গাছের মোজাইক রোগ সৃষ্টি করে, সেই ভাইরাসটার বংশগত উপাদান হচ্ছে আরএনএ। ওকে, আই হোপ আরএনএ নিয়ে এতটুকুই পড়া। এখন একটা টার্ম নিয়ে আসছি এলিল, এই টার্মটা নিয়ে আসতাম না, বাট আমি যেহেতু তোমাদেরকে বিবর্তনের পার্টটা পড়াচ্ছি না, বিবর্তনের ডেফিনেশনে এলিল ওয়ার্ডটা পাবা, তখন বলবো ভাইয়া তো বেসিক ক্লিয়ার করে দেয় নাই। হ্যাঁ, তো আমি ট্রাই করব যে চেষ্টা করার যতটুকু টাচ করে যাওয়া যায়। এলিলটা অ্যাকচুয়ালি কি? এলিল হচ্ছে, আমরা তো একটু আগে পড়ে আসছি, আমাদের দেহে আছে, আমি একটু আলোচনা করি ফার্স্টে। আমাদের দেহকোষে ক্রোমোজোম থাকে কয়টা? 23 জোড়া বা 46টা। এদের মাঝে 23টা আসে বাবার কাছ থেকে, 23টা আসে মায়ের কাছ থেকে, ফাইন। এখন এই যে 46টা, এর মাঝে 44টা হচ্ছে অটোজোম, মানে আমাদের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। আর বাকি দুইটা তাদেরকে বলা হয় সেক্স ক্রোমোজোম, তারা আমাদের লিঙ্গ নির্ধারণ করবে, পাশাপাশি জেনেটিক্যালি না, লিঙ্গ নির্ধারণ করবে এটা মেইন, আরও কিছু বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটা ট্রু, বাট লিঙ্গ নির্ধারণ করে, এতটুকু মাথায় রাখো, তাইলেই হবে। আচ্ছা, তো 46টার হিসাব আমি দিলাম কয় টাইপের কী কী হইতে পারে। এখন আসি যে আমি বলছি যে প্রত্যেক জোড়া ক্রোমোজোমের একটা আসে বাবার কাছ থেকে, একটা আসে মায়ের কাছ থেকে, তো আমি ছবি এঁকে দেখাইছিলাম। তো আমি ধরো যে কোনো একটা পেয়ার, ধরো আমি 10th পেয়ার অফ আওয়ার ক্রোমোজোম সেটা আমি ড্র করতেছি। হ্যাঁ, এটা ধরো আসছিল বাবার কাছ থেকে, এটা আসছিল মায়ের কাছ থেকে। ওকে, তো যদি একজোড়া ক্রোমোজোমের একটা বাবার কাছ থেকে এবং একটা মায়ের কাছ থেকে আসে, তখন সেই ক্রোমোজোম জোড়কে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। ওকে, তার মানে আমাদের দেহের যে প্রত্যেকটা সেলে 23 জোড়া ক্রোমোজোম আছে, আমরা আরও সুন্দর করে বলতে পারি কি 23 জোড়া হোমোলোগাস ক্রোমোজোম আছে। ওকে, আরও সুন্দর হয় আর কি। অর্থাৎ এক জোড়া ক্রোমোজোমে যদি একটা বাবার কাছ থেকে একটা মায়ের কাছ থেকে আসে, সেই এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। এখন হোমোলোগাস ক্রোমোজোমগুলোর কিছু বিশেষত্ব আছে। বিশেষত্ব কি? এদের মোটামুটি একটা সেম জায়গা বরাবরই একটা সার্টিন ট্রেট বা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনটা অবস্থান করে। ওকে, তো মনে করি বাবার থেকে যে ক্রোমোজোমটা আসে সেটার এই এরিয়াটুকু একটা মানুষের দেহের বর্ণ নির্ধারণ করবে, ও কালো হবে না সাদা হবে আর কি। আর মায়ের থেকে যে হোমোলোগাস ক্রোমোজোম ফর্মের জন্য যে আলাদা আরেকটা ক্রোমোজোম আসছে, সেইটারও কিন্তু এই সেম জায়গাতে সেম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনটা থাকে। হোমোলোগাস ক্রোমোজোমের ক্যারেক্টারিস্টিকই এটা। তো এই যে একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে দুইটা জিনের মুখোমুখি অবস্থান, তখন এই একটা জিনকে আরেকটা জিনের এলিল বলা হয়। আমি আবার একটু রিপিট করি, হোমোলোগাস ক্রোমোজোমে যে পাশাপাশি দুইটা ক্রোমোজোম থাকে, এদের পাশাপাশি যে দুইটা একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন, এই জিন দুটাকে একটার আরেকটার এলিল বলা হয়। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটার এলিল। সো আমি বলতে পারি হোমোলোগাস ক্রোমোজোমে দুইটা এলিল থাকে। হ্যাঁ, তো এই টার্মটা মাঝে মাঝে ইউজ করা হয়। আই হোপ এলিলকে এটা তোমরা বুঝতে পারছো, ঝামেলা হবে না। এবার আসি মেন্ডেলের পরীক্ষা। হ্যাঁ, এর অনেক গল্প আছে মেন্ডেল সাহেবকে নিয়ে। বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল, তিনি জন্মগ্রহণ করছেন জার্মানির প্রতিবেশী রাষ্ট্র, বলতে পারবা? সবাই জানে এটা মোটামুটি, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জানাশোনা আছে, অস্ট্রিয়া,
যার রাজধানী ভিয়েনা। তো অস্ট্রিয়াতে ফার্স্ট জার্মানি ইনভেড করছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, সেখানে অনেক ইহুদি নিধন করা হয়েছিল আর কি। যাই হোক, তো এই অস্ট্রিয়ায় বিজ্ঞানী মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল, তিনি জন্মগ্রহণ করেন। তার মা বাবা বা তার পারিবারিক অবস্থা অতটা সচ্ছল ছিল না, হ্যাঁ। আর আমরা জানি যে বিদেশে মোটামুটি পড়াশোনা করতে গেলে ভালোই টাকা নষ্ট হয়। তো এ কারণে তার যখন মোটামুটি প্রাতিষ্ঠানিক শিক্ষা বা উচ্চশিক্ষা না আর কি, প্রাতিষ্ঠানিক শিক্ষা যতটুকু অতটুকু যখন ওর শেষ, তখন আর কি ওর মা বাবা ওকে আর ভার্সিটিতে ভর্তি করায় নাই। তোমরা তো সুযোগ পেয়েও কাজে লাগাও না, বাট ওর ইচ্ছা ছিল, মানে ওর জ্ঞানের প্রতি অনেক আগ্রহ ছিল, সোজা কথা হচ্ছে এটা। বাট ওর যেহেতু মা বাবার সামর্থ্য ছিল না, আর বিদেশে ওরকম সিম্পেথি দেখায়ও না, তো আলটিমেটলি ওকে ওর বাবা একটা গির্জার পাদ্রি বানায় দেয়। ওকে আর ওরকম এস্টাবলিশড করতে যায় না, পাদ্রি বানিয়ে দিয়েছে। আর পাদ্রি একটা সেফ একটা অকুপেশন, বিশেষ করে খ্রিস্টান যারা তাদের জন্য। তো ওকে গির্জার পাদ্রি বানিয়ে দিছে। আর পাদ্রিদের হচ্ছে নর্মালি কাজের চাপ কম থাকে, কেউ যদি কোনো কনফেশন করতে আসে সেটা শোনা, সেই ওয়াইজ উপদেশ দেওয়া, অথবা রবিবার যাই কেউ কাজ টাজ থাকে, নর্মালি তো ওরকম কাজ থাকে না, অনেক হিউজ টাইম থাকে। আর গির্জাতে সামনে অনেক খোলামেলা পরিবেশ থাকে। তো বিজ্ঞানী মেন্ডেল করলেন কি, তিনি তার এই ফ্রি টাইমটুকু কাজে লাগান। তার সামনে খোলা জায়গা আছে, তার টাকা পয়সার অভাব ওরকম ছিল না। তিনি উদ্ভিদ নেন, তিনি মেলে মটরশুঁটি উদ্ভিদ কিনেন, হ্যাঁ, বা সংগ্রহ করেন। সেগুলো নিয়ে তিনি গবেষণা করেন যে আসলে কিভাবে একটা মা মটরশুঁটি উদ্ভিদ থেকে তার সন্তানে বৈশিষ্ট্য সঞ্চারিত হয়। সেটাকে তিনি ডায়াগ্রামেটিক্যালি এক্সপ্লেইন করে সেই থিসিস পেপারটাকে তিনি অস্ট্রিয়ার একটা রিসার্চ সেন্টারে রেখে আসেন। তারপর তার মৃত্যুর অনেক দিন পর, আর কি অনেক দিন বলতে কয়েক বছর পর আর কি, কয়েক বছর পর আরও কয়েকজন বিজ্ঞানী সেম রেজাল্ট বের করেন তাদের এক্সপেরিমেন্টের। পরে আর কি ঘাটাঘাটি করে দেখা যায় যে না, এই রেজাল্ট তো আরও কয়েক বছর আগে গ্রেগর জোহান মেন্ডেলে দিয়ে গেছে। তারপরে আর কি তাকে জেনেটিক্সের জনক বলা হয়েছে। তো মানে সে জীবদ্দশায় তার কাজের কোনো দাম পায় না, সোজা কথা হচ্ছে এটা। যাই হোক, তো মেন্ডেল সাহেব নিয়ে কিছু গল্পগুজব করলাম। এখন তোমাদের লেভেলে মেন্ডেল নিয়ে ওরকম কথাবার্তা বলা নাই, হ্যাঁ, ইন্টারে অনেক কিছু আছে। আমি জাস্ট দেখাবো যে বিজ্ঞানী মেন্ডেল তিনি যে কীভাবে দেখান যে মা বাবা থেকে বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চালিত হয়, সেই প্রসেসটা একটু দেখাই আমি তোমাদেরকে। এটা তোমাদের বইয়ে আছে, হ্যাঁ। বিজ্ঞানী মেন্ডেল তিনি ফার্স্টে মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করেন, হ্যাঁ। কী উদ্ভিদ? মটরশুঁটি উদ্ভিদ, হ্যাঁ। এটা সায়েন্টিফিক নেম জেনে রাখা ভালো, বাট লাগবে কিনা আই এম নট শিওর। পিসাম সেটিভাম, ওকে, এটাই। এই মটরশুঁটি উদ্ভিদ নিয়ে বিজ্ঞানী মেন্ডেল তিনি গবেষণা শুরু করেন। ফাইন, তিনি কি দেখেন, আমি যদি একটু ইজি করে আঁকি, হ্যাঁ, ধরো হচ্ছে মা বা পিতা মাতা, তিনি ধরেন একটা বাবা মটরশুঁটি উদ্ভিদ নেন বা পুরুষ মটরশুঁটি উদ্ভিদ নেন, যেহেতু মটরশুঁটি উদ্ভিদ হচ্ছে এক লিঙ্গ। আর আরেকটা তিনি মাতৃ বা মা মটরশুঁটি উদ্ভিদ নেন, হ্যাঁ। এবং তার একটা লাক ভালো ছিল, তার যে তিনি যে ছেলে মটরশুঁটি উদ্ভিদটা নেন বা যে মেয়ে মটরশুঁটি উদ্ভিদটা নেন, এই দুইটার মধ্যে একেবারে বিশুদ্ধ জিন ছিল। মানে আর কি, যেটা ছেলে লম্বা যে মটরশুঁটি উদ্ভিদটা, সেটার ভিতরে কোনো খাটো হওয়ার জিন ছিলই না, এটা তার লাক। আর যে তিনি যে মেয়ে মটরশুঁটি উদ্ভিদটা ফার্স্টে নেন, সেটাও তার লাক এতটাই ভালো, সেটাতে কোনো লম্বা হওয়ার জিন ছিল না, সেটা একেবারে বিশুদ্ধ খাটো ছিল, হ্যাঁ। আর যে পুরুষ যে উদ্ভিদটা নেন, সেটা ছিল বিশুদ্ধভাবে লম্বা, এটা তার লাক, এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। তো বিজ্ঞানী মেন্ডেল যে কাজটা করলেন, তিনি একটা পুরুষ মটরশুঁটি উদ্ভিদ নেন, তিনি একটা স্ত্রী মটরশুঁটি উদ্ভিদ নেন, হ্যাঁ। অ্যান্ড ধরি আমি লম্বা হওয়ার জন্য দায়ী জিন হচ্ছে টি, আর খাটো হওয়ার জন্য দায়ী জিন হচ্ছে স্মল টি। নর্মালি লম্বা হওয়ার জিন আর খাটো হওয়ার জিন পাশাপাশি থাকলে একটা জীব লম্বা হয়, সো বলা হয় যে লম্বা হওয়ার জিনটা প্রকট জিন, ওকে ফাইন। এবার আমি শুরু করি। ধরো যে পুরুষ মটরশুঁটি উদ্ভিদ আর স্ত্রী মটরশুঁটি উদ্ভিদ, পুরুষটা ছিল কি বিশুদ্ধ লম্বা, আর স্ত্রীটা কীরকম ছিল? বিশুদ্ধ খাটো, ফাইন। তো যখন এদের মিলন ঘটানো হয়, তখন কি হয়? পুরুষ উদ্ভিদ থেকে শুক্রাণু আসবে, স্ত্রী উদ্ভিদ থেকে ডিম্বাণু আসবে। তো শুক্রাণু আর ডিম্বাণুতে আমরা জানি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। সো আলটিমেটলি
যখন এদের জননকোষ বা শুক্রাণু তৈরি হলো, তাহলে এই পুরুষ যেটা, তার শুক্রাণুতে কি কি লিঙ্গ নির্ধারণকারী জিন যাইতে পারে? ক্যাপিটাল টি তো যাবে, এটা ছাড়া তো যাওয়ার কোনো ওয়ে নেই। হ্যাঁ, আর স্ত্রী, ও যেহেতু একেবারে বিশুদ্ধ খাটো, তো ওর থেকে যে ডিম্বাণুটা তৈরি হইলো, ও আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, ডিম্বাণু যেটা তৈরি হলো সেটার ভিতরে শুধুমাত্র খাটো হওয়ার জিনই ছিল, সেটার ভিতরে লম্বা হওয়ার কোনো জিন ছিল না। এরপরে তিনি যখন এদের মাঝে সংকরায়ন ঘটান, আমি যে কয়টাই দেখি রেজাল্ট সেমই আসবে আলটিমেটলি। সংকরায়ন ঘটায় তিনি যে উদ্ভিদটা পান সেটা ছিল হচ্ছে লম্বা, কিন্তু তিনি যখন পরবর্তীতে আবার এই বাচ্চা যেগুলো ফর্ম হলো সংকরভাবে লম্বা, এই যে সংকরভাবে যে লম্বা যে বাচ্চাগুলো ফর্ম হলো প্রথম মা বাবার সংকরায়ন ঘটানোর পরে, তিনি এই বাচ্চা কাচ্চাকে নিয়ে আবার সংকরায়ন ঘটান, একটার সাথে আরেকটার আবার মিলন ঘটান। তখন ধরো বাচ্চা, একটা পুরুষ বাচ্চা নিছে, একটা স্ত্রী বাচ্চা নিছে, এদের তো তাহলে বুঝোই জিনোটাইপটা হবে এরকম, কারণ এরা সবাই সংকরভাবে লম্বা। হ্যাঁ, প্রথমে যেরকম বাবা একেবারে বিশুদ্ধ লম্বা ছিল, মা একেবারে বিশুদ্ধ খাটো ছিল, এদের বাচ্চাটা হয়েছিল সংকরভাবে লম্বা, বা একেবারে পিওর না আর কি। তো সংকর লম্বা বাচ্চা দুইটাকে নিয়ে তিনি আবার ক্রস করান। তখন যখন এই সংকর লম্বাগুলো থেকে শুক্রাণু তৈরি হলো, শুক্রাণুতে তো এগুলো ভাগ ভাগ আকারে চলে যাবে, কারণ শুক্রাণুতে ক্রোমোজোম প্রত্যেক জোড়া থেকে একটা একটা করে যায়। সো আলটিমেটলি শুক্রাণুতে এরকম জিনের বিন্যাসটা হলো। এটার ক্ষেত্রেও সেম। তারপরে তিনি যখন এদের মাঝে ক্রস করান, তখন তিনি দেখতে পান যে বিভিন্ন স্টাইলের বাচ্চা কাচ্চা পয়দা হচ্ছে। হ্যাঁ, মানে তিনি দেখতে পান যে, দাঁড়াও একটা মিনিট, এটা এটা দিছি, এই যে হয়েছে 4টা। তিনি দেখতে পান যে না, এখানে আগে যেরকম প্রথম প্রজন্ম শেষে সবগুলো লম্বা বাচ্চা বের হয়েছে, দ্বিতীয় প্রজন্ম শেষে সবগুলো লম্বা বাচ্চা বের হয় নাই। তিনি দেখতে পান যে একেবারে লম্বা বের হয়েছে অনেকগুলা, বিশুদ্ধ লম্বা, তারপরে সংকর লম্বা বের হয়েছে কিছু, আর একেবারে খাটো বের হয়ে গেছে একটা বাচ্চা। তারপরে তিনি বুঝতে পারেন যে আসলে প্রথম প্রজন্মে একটা বাচ্চাও খাটো না হইলেও এদের মাঝে খাটো হওয়ার জিনটা আছে, অ্যান্ড সেটা পরবর্তীতে যখন দ্বিতীয় প্রজন্মের মাঝে আবার সংকরায়ন ঘটানো হয়েছে, ওদের বাচ্চার মাঝে দেখা গেছে। অর্থাৎ আলটিমেটলি মা বাবার বৈশিষ্ট্য কিন্তু ধীরে ধীরে সঞ্চালিত হয়ে পরবর্তী প্রজন্মে যাচ্ছে। তো বিজ্ঞানী মেন্ডেল এইটাকেই জাস্ট তার মতো করে উপস্থাপন করেন, যে দেখান যে হ্যাঁ, একটা ফ্যাক্টর আছে অথবা একটা কণা আছে, যে কণাটা মা বাবার দেহে থাকে, তাদের থেকে যখন বাচ্চা কাচ্চা পয়দা হয় ওদের ভিতরে চলে যায়, এক্সপ্রেস করতেও পারে অথবা এক্সপ্রেস নাও করতে পারে। হ্যাঁ, এটা সুপ্ত অবস্থায় থাকবে। পরে যখন সেই বাচ্চার সাথে আরেকজনের আবার সংকরায়ন হবে, তখন সেই সুপ্ত বৈশিষ্ট্য প্রকাশ পাইতে পারে। হ্যাঁ, তো এই বিজ্ঞানী মেন্ডেল এই কথাবার্তাগুলোই বলছেন, এগুলো নিয়ে ইন্টারে পড়বা। এটা হচ্ছে মেন্ডেলের ফার্স্ট লকে আমি মেইনলি এক্সপ্লেন করলাম, তোমাদের বই এতটুকুই আছে। ওকে, এবার ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন, সেটা নিয়ে পড়াশোনা। এখন এর পড়াশোনা বেশ রিল্যাক্সিং, কারণ মেইন টপিক বেসিক জিনিস ক্লিয়ার করা শেষ আমার। তো ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন মানে কি, আমি তোমাদেরকে কিছু কথাবার্তা বলছিলাম আমি, যে যখন ক্রোমোজোম পড়াইছিলাম তখন আমি একটা এরকম শেপের একটা ক্রোমোজোম আঁকছিলাম, বাট যখন ক্রোমোজোমের ছবি দেখাইছিলাম আমি, তখন ক্রোমোজোমটা ছিল এরকম। তারপর আমি বলছিলাম কেন ক্রোমোজোমটা এইরকম হয়ে গেছে, এটা আমি বলছিলাম যে ডিএনএ রেপ্লিকেশন হয় ইন্টারফেস দশায়, যার কারণে ক্রোমোজোম সংখ্যা একটা থাকার সত্ত্বেও সেই একটা ক্রোমোজোমের ভেতরেই দুইটা ডিএনএ তৈরি হয়ে যায়। ওকে, তো তার মানে ডিএনএ রেপ্লিকেশন কি বা ডিএনএ অনুলিপন কি, সেটা হচ্ছে একটা ডিএনএ থেকে দুটা ডিএনএ তৈরির যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন। ওকে, তোমাদের বই এটা খুবই ইজি করে লিখছে, ইজি করে লিখলেও হইতো, মানে অনেক কিছু স্কিপ করে লিখছে। ওকে, তোমাদের বই যা যা লেখা আছে অতটুকু ফার্স্ট স্লাইডে, আর সেকেন্ড স্লাইডে কিছু এক্সটেন্সিভ জিনিসপত্র লেখা আছে, সেটা হচ্ছে বেশি মার্ক তোলার জন্য, সেটা আমি বুঝাচ্ছি তোমাদেরকে। তো আমি ফার্স্টে যেটা বলছি সেটাই ডেফিনিশন, একটা ডিএনএ থেকে যখন নতুন ডিএনএ তৈরি হয় সেটার প্রক্রিয়াকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। ওকে, আর ধাপ কি, ধাপও বলছে যে আচ্ছা, ধাপটা হচ্ছে ফার্স্টে আমি একে দেখাই, ধরো এটা হচ্ছে একটা ডিএনএ, ডিএনএর সূত্রক দুইটার মাঝের হাইড্রোজেন বন্ড ব্রেক হয় ফার্স্টে। হ্যাঁ, অর্থাৎ দুইটা সূত্র পরস্পর থেকে পৃথক হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে
এই পাশে ধরো একটা সূত্রক, এই পাশে একটা সূত্রক। হ্যাঁ, এই প্রত্যেকটা সূত্রকের পরিপূরক আরেকটা সূত্র তৈরি হয়। পরিপূরক সূত্রকে আরেকটা কালার দিয়ে দেখাই আমি। প্রত্যেকটা সূত্রকের পরিপূরক সূত্রক তৈরি হয়। ওকে, এইভাবে ধীরে ধীরে ডিএনএর প্যাচ খুলতে থাকে। হ্যাঁ, ডিএনএর প্যাচটা খুলতে থাকে, আর এরকম পৃথক হয়ে যাওয়া সূত্রকে কমপ্লিমেন্টারি সূত্রক তৈরি হইতেই থাকে। এরকম করে যখন খুলতে খুলতে একেবারে ডিএনএ শেষ করে ফেলে, এই পরিপূরক সূত্র তৈরিটাও শেষ হয়ে যায়। তখন আলটিমেটলি একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ ফর্ম করা হয়ে যায়। ওকে, তো এগুলো এখানে বলা হয়েছে যে ফার্স্টে দুইটা সূত্র ফার্স্টে আলাদা হবে, তারপর প্রতিটি পুরনো সূত্রকে বেস বা ভিত্তি ধরে নতুন পরিপূরক সূত্র তৈরি হবে। মানে ধরো এখানে টি ছিল, এখানে এ যুক্ত একটা নিউক্লিওটাইড বহন করে, এরকম একটা নিউক্লিওটাইড আসবে। তারপরে এখানে ধরো জি ছিল, তো এখানে সি নাইট্রোজেন বেস যুক্ত আর একটা নিউক্লিওটাইড আসবে। এরকম করে এটার বেজের কমপ্লিমেন্টারি বেস যুক্ত নিউক্লিওটাইডগুলো এসে যুক্ত হবে। এরকম হয়ে পরবর্তীতে নতুন আরেকটা পরিপূরক সূত্র ফর্ম করবে। এভাবে ধীরে ধীরে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ ফর্ম হয়ে গেল। এটাই সেম জিনিস এতটুকুতে বলা হয়েছে। এটা একদম বেসিক জিনিস, এটা আর কি যে কিছু বুঝে না সেও এতটুকু বুঝবে আর কি। তো তোমাদের এক্সামে যদি আসে 3 মার্কসে, নর্মালি এতটুকু আর ছবি আঁকলে হয় না এরকম না, কজ তোমাদের বই এর বেশি কিছু নাই, ক্লিয়ার। বাট সমস্যা হচ্ছে, আমি নর্মালি যখন আমার স্কুলের কথা আমি যদি বলি, আমি সেন্ট্রাল গভর্নমেন্টে ছিলাম। তো কথা হয়েছে সেখানে আমার যে বায়োলজি টিচার ছিলেন, তিনি বোর্ডের মডারেটর ছিলেন। তো তিনি আমাকে বলতেন যে যখন তুমি 4 মার্কে যদি বাই চান্স ডিএনএ রেপ্লিকেশন চলে আসে, তখন এতটুকু লিখলে ফুল মার্কস দেয় না, কারণ স্যাররা আরও কিছু চায়। এই 3 লাইন লেখা আর একটা এরকম সিম্পল ছবি আঁকা, এটা কখনোই 3 মার্ক ডিজার্ভ করে না, সেখানে এটা যদি 4 মার্কে চলে আসে। তো স্যার যেটা আমাকে বলতেন সেটা হচ্ছে অ্যাটলিস্ট ইন্টার থেকে অ্যাটলিস্ট এই ডিএনএ রেপ্লিকেশনে যে সকল এনজাইম দায়ী সেগুলোর নাম লিখে দাও তুমি। তাও স্যার ম্যাডামরা বুঝে যে না, ছেলেটা একটু বেশি জানে, ওকে প্রপার মার্কটা দিয়ে দেই। হ্যাঁ, তো এই জন্য আমি আর কি এনজাইমটা 19 পড়ছিলাম। সো আমি তোমাদের বলবো যে পড়ে রাখো, অ্যাটলিস্ট এনজাইমগুলোর নাম পড়ে রাখো, তাহলে ইজি হয়ে যায়। এনজাইমগুলোর নাম কি সেটা বলতেছি। তো আগে আসি উপরে হেডলাইনটা, রেপ্লিকেশন কমপ্লেক্স। অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেশনে যে সকল এনজাইম কাজ করে তাদেরকে একত্রে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স। ওকে, তো রেপ্লিকেশন কমপ্লেক্সের আন্ডারে কী কী এনজাইম আছে? হ্যাঁ, আমরা এখানে 6টা এনজাইম দেখতে পাচ্ছি। আমি একটু ভাগ ভাগ করে লিখছি, তোমরা দেখবা এই 3টাকে একসাথে লিখছি, এই 2টাকে একসাথে লিখছি, এটাকে আলাদা করে লিখছি। হ্যাঁ, তো ফার্স্টে আমি যদি এর আগের ইয়েতে যাই, স্লাইডে যাই, এখানে ধরো প্রথমে এই যে ডিএনএর প্যাচটা খোলা হচ্ছে, এই ডিএনএর প্যাচ খুলে সূত্রক দুইটাকে আলাদা করা হচ্ছে, অর্থাৎ মাঝের হাইড্রোজেন বন্ড ব্রেক করে দেওয়া হচ্ছে। সেই কাজটা করে হেলিকেজ নামে একটা এনজাইম। কি হেলিকেজ? ধরো আমি একটু এই পাশে সেটাকে বলা হয় হেলিকেজ। ওকে, তার মানে হেলিকেজ এই পেজটা খুলতে সাহায্য করে। ওকে, তারপরে পেজ খোলা হয়ে গেল, পেজ খোলার পরে যে নতুন যে পৃথক দুটো সূত্র তৈরি হলো, এরা যেন পরে আবার পেঁচায় না যায়, হ্যাঁ, এই জন্য এই পৃথক হওয়া সূত্রক দুইটাতে একটা এনজাইম বাইন্ড হয়। ধরো এখানে একটা এনজাইম বাইন্ড হয়েছে, যার কারণে আলটিমেটলি এই সূত্রকটা এটার সাথে আবার পেঁচায় যাচ্ছে না। সেমলি এখানে একটা এনজাইম বাইন্ড হয়েছে ফর এক্সাম্পল, সেই এনজাইমটার নাম হচ্ছে এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এসএসবিপি। ওকে, তো দুইটা এনজাইমের নাম শিখলাম, হেলিকেজ কি, এসএসবিপি কি। তারপরে এই যে দেখো হেলিকেজ কি করতেছে, পেজটা খুলে দিচ্ছে। তো ধরো একটা পেজ খোলা হচ্ছে, ফুল স্পিডে হেলিকেজ কাজ করে যাচ্ছে, ওর সামনের পোর্শন তো কুণ্ডলিত, তাই না? ওর সামনের পোর্শন কুণ্ডলিত। সো যখন হেলিকেজ কাজ করে আগায় যাইতেছে, সামনের কুণ্ডলিত অংশটা আরও কুণ্ডলিত হয়ে যাবে না, কারণ এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। সো কুণ্ডলিত অংশটা আরও কুণ্ডলিত হয়ে যাবে। তখন এই অধিক কুণ্ডলন এইটাকে কমায় দিতে,
হ্যাঁ, বা এই যে অধিক কুণ্ডলিত যে স্ট্রাকচারটা ফর্ম হয় হেলিকেজের সামনে, যার জন্য হেলিকেজ কাজ করতে বাধা পাইতে পারে, সেই অধিক কুণ্ডলিত যে ডিএনএর ফর্মটা, সেটা যেন অধিক কুণ্ডলিত না হয় সেটা প্রিভেন্ট করে হচ্ছে আমার টোপো আইসোমারেজ নামে একটা এনজাইম। অর্থাৎ এই যে এই দিকে থাকে আর কি, এইদিকে থাকে। এটা কী করে, হেলিকেজের সামনে যখন কুণ্ডলিত ডিএনএটা থাকে, হেলিকেজ আগায় যাওয়ার কারণে কুণ্ডলনটা আরও ঘন হয়। তো সেই অধিক কুণ্ডলনকে প্রিভেন্ট করতে, যেন অধিক কুণ্ডলিত না হয় সেটা প্রিভেন্ট করতে কাজ করে আরেকটা এনজাইম, সেটার নাম হচ্ছে টোপো আইসোমারেজ। কি লিখছি আমি, যাই হোক বাংলাটা পরের স্লাইডে আছে, এই যে টোপো আইসোমারেজ, এখান থেকে বাংলা পারলেই হয়েছে। এই তিনটে এনজাইম আমি শিখাইলাম। আর তারপরে ধরো হচ্ছে এই যে ডিএনএটা তৈরি হয় না, যে নতুন কমপ্লিমেন্টারি যে সূত্রকটা বা পরিপূরক সূত্রকটা তৈরি হচ্ছে ডিএনএর, এটা এরকম না যে এই বেস দেখে সাথে সাথে এসে বসে গেল, এরকম কাজ করে না। প্রথমে একটা তোমার, আমি কোন কালার ইউজ করবো, ছবিতে ইউজ করা শেষ, লাল ইউজ করি। প্রথমে একটা বেজ এসে যুক্ত হয়, পরবর্তীতে সেই বেজের পরে একটা একটা করে নিউক্লিওটাইড এসে যুক্ত হয়। ওকে, সেই বেসটাকে বলা হয় প্রাইমার। এন্ড এই প্রাইমার যুক্ত করার জন্য যে এনজাইম, সেটাকে বলা হয় প্রাইমেজ। হ্যাঁ, তো আরেকটা এনজাইমের নাম শিখলাম। তারপরে প্রাইমার যুক্ত হয়ে গেল, সমস্যা নেই। এখন যখন সব কাজ করা শেষ হয়ে যাবে, তখন তো প্রাইমারের আর কাজ নেই, প্রাইমারকে উঠাই দিলেও হবে। সো সেই উঠাই দেওয়ার কাজটা করে, প্রাইমারকে উঠাই দেয় কে, তারা ভুলে গেছি কেমনে, লাইগেস। প্রাইমারকে উঠায় দেয়, পরবর্তীতে প্রাইমারের ফাঁকা জায়গাটা পূরণ করে ফেলে। হ্যাঁ, প্রাইমার উঠে গেলে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, সেটাকে পূরণ করে ফেলে, হ্যাঁ, লাইগেসটা। তারপরে তার মানে সঙ্গে সঙ্গে আমি লাইগেজ এনজাইমের কাজটাও করে ফেললাম। লাইগেজ কি কাজ করে, লাইগেজ লাগাই দেয়, প্রাইমারকে উঠায় দেয়, আর প্রাইমার উঠে গেলে যে গ্যাপ তৈরি হয় সেটাকে লাগাই দেয়। ওকে, আর আরেকটা এনজাইম আছে, সেটা হচ্ছে এই যে ধরো প্রাইমারটা বসার পরে যে নিউক্লিওটাইডগুলো পরস্পর যুক্ত হইতেছে, পরপর যুক্ত হইতেছে, এই যুক্ত হওয়ার টাইমে হেল্প করে ডিএনএ পলিমারেজ এনজাইম। তো এই কয়টা এনজাইম নিয়ে জানলেই হয়েছে। তাহলে আমি একবার করে রিপিট করি, কোন কোন এনজাইম ডিএনএ রেপ্লিকেশনে কাজ করে। নাম জানলেই হয়েছে, কাজ হচ্ছে তোমরা যেন ইজিলি বুঝতে পারো সেটার জন্য। ফার্স্টে হেলিকেজ প্যাচটা খুলে দেয়। হ্যাঁ, প্যাচ খুলে দেওয়ার পরে নতুন সূত্রক দুইটা যেন আবার প্যাচে না যায়, তার জন্য এসএসবিপি। আর হেলিকেজ যখন কাজ করতেছে, উপরে আরও অধিক ঘন প্যাচ তৈরি হয়, সেই অধিক ঘন প্যাচ খুলে দিতে সাহায্য করে টোপো আইসোমারেজ। ওকে, তিনটা বললাম। তারপরে হচ্ছে নিউক্লিওটাইড যুক্ত হওয়ার জন্য যে বেস বা প্রাইমার প্রয়োজন হয়, সেই প্রাইমার যুক্ত করে প্রাইমেজ এনজাইম। প্রাইমারের পরে যে ডিএনএ এই নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়, এই নিউক্লিওটাইড যুক্ত হতে সাহায্য করে ডিএনএ পলিমারেজ এনজাইম। আর আলটিমেটলি হচ্ছে সব কাজ শেষে যখন প্রাইমারকে উঠাই দিতে হয়, উঠাই দিয়া এই মাঝের যে ফাঁকা জায়গা সেটাকে যুক্ত করা হচ্ছে লাইগেজ এনজাইম। ওকে, তো এগুলো নিয়ে পরের স্লাইডে সেম কথাগুলো বলছি, আমি রিপিট করলাম না। অ্যান্ড কাজের ধরনের উপর বেস করে আমি একটু আলাদা আলাদা করে লিখছি, বাট দিন শেষে এরা তুমি বলে দিছি এগুলোই আছে এখানে, এর বাইরে কিছুই নেই। আই হোপ কোনো প্রবলেম হবে না তোমাদের জন্য। রেপ্লিকেশন কমপ্লেক্স অ্যাটলিস্ট নামগুলো জানলেই হয়েছে, তোমাদের নামগুলো লিখে দিবা, তাইলেই হবে। ওকে, আচ্ছা, পরের স্লাইডে আসি। পরের স্লাইড হচ্ছে ডিএনএ টেস্ট। এটাই মোটামুটি আজকের লাস্ট টপিক। হ্যাঁ, তারপরে যদি ডিসঅর্ডার পড়ানোর মতো ধৈর্য থাকে সেটা আলাদা হিসাব। তো ডিএনএ টেস্ট এটা অনেক ইন্টারেস্টিং, বা এক কথা এটা একটা মডার্ন টেকনোলজি। সো আমি নিজে অনেক মজা পাই এগুলো পড়ে। ডিএনএ টেস্টটা মেনলি কেন করা হয় বা এটা অ্যাকচুয়ালি কী? ডিএনএ টেস্ট এটা হচ্ছে নর্মালি ধরো আমার যে ডিএনএ, আমার সাথে পৃথিবীর অন্য কারো ডিএনএ মিলবে না। এই যে ডিএনএ মিলে না, এই ডিফারেন্সটির উপর বেস করে একটা মানুষকে শনাক্ত করা যায়। হ্যাঁ, ধরো হচ্ছে লঞ্চ দুর্ঘটনা হয়েছে, মানুষের চেহারা মানে বিকৃত হয়ে গেছে, অথবা আগুন লাগছে কোনো জায়গায়, মানুষ পুড়ে গেছে, ওর চেহারা বিকৃত হয়ে গেছে, ওকে চেনা যাচ্ছে না। তখন নর্মালি যেটা করা হয়, ওর বাচ্চার কাছ থেকে ডিএনএ কালেক্ট করা হয়, ওর বাচ্চার তো হাফ ডিএনএ ওরই, তো দেন ওর ডিএনএ নেওয়া হয়, দেন টেস্ট করা হয়, সেভাবে আর কি বের করা হয় যে একে ওকে, এই মানুষের পরিচয়টা বের করা হয় আলটিমেটলি। তার মানে ডিএনএ টেস্ট কি? ডিএনএ টেস্ট হচ্ছে
কাইন্ড অফ ডিএনএ পরীক্ষা। তার মাধ্যমে কি হয়, একটা মানুষের পরিচয় নির্ণয় করা হয় নিখুঁতভাবে, একটা সায়েন্টিফিক্যালি আর কি। সেটাই বলা হয়েছে ডিএনএ টেস্ট কি, ডিএনএ পরীক্ষা করার একটা পদ্ধতি। কেন করা হয় এটা বললাম যে অপরাধী শনাক্ত করতে। ধরো হচ্ছে একটা জায়গায় ক্রাইম সিন হয়েছে, একটা মানুষ খুন হয়ে গেছে, সে মানুষের নখ অনেক বড় বড় ছিল যে খুন হয়ে গেছে, সো ধস্তাধস্তির টাইমে তার নখের গোড়ায় যে খুনি তার একটু রক্ত লেগে আছে, ধস্তাধস্তির টাইমে এরকম হইতেই পারে। তো তখন এই অপরাধী যে খুনটা করছে তাকে ধরার জন্য সেই খুন হয়ে গেছে যে ব্যক্তিটা, তার নখের গোড়া থেকে অথবা নখ থেকে সেই রক্তটা কালেক্ট করা হয়, কালেক্ট করে সেটা টেস্ট করা হয়। আর যাদেরকে সাসপেক্ট করা হয় যে এই অপরাধী হইতে পারে, ওদের ডিএনএ নিয়েও সেম টেস্টটা করা হয়, দেন এদের মাঝে সাদৃশ্য দেখা হয়। এটা আমি পরে পড়াচ্ছি তোমাদেরকে, সমস্যা নেই। তো আলটিমেটলি অপরাধী শনাক্ত করতে এটা হেল্প করে, অজ্ঞাত ব্যক্তি শনাক্ত করতে হেল্প করে, পিতৃত্ব বা মাতৃত্ব নর্মাল এটা, আর সন্দেহভাজন ব্যক্তির সাথে ডিএনএ মিলিয়ে দেখতে, এগুলো ডিএনএ টেস্টটা করা হয়। তো ডিএনএ টেস্ট যে করা হয়, আমি মাত্র হিন্টস দিলাম যে ডিএনএ টেস্টটা কীভাবে করা হয়। একটা ক্রাইম সিনে যদি কেউ মারা যায় আর কি, তো তার অবভিয়াসলি যদি একেবারে দূর দিয়ে গুলি করে না মারে সেটা আলাদা হিসাব, নর্মালি আর কি তার দেহে যে খুন করছে তার কোনো জৈবিক নমুনা থাকতেই পারে। তো সেইগুলোকে মেনলি বেস ধরে সেখান থেকে ডিএনএটা বের করে আনা হয়। তারপরে আমরা যাদেরকে সাসপেক্ট করতেছি ওদের থেকে ডিএনএ কালেক্ট করে দেন ম্যাচিং করানো হয়। তো তার মানে আমার ডিএনএ টেস্টিংয়ের ক্ষেত্রে সবার আগে যেটা লাগে সেটা হচ্ছে একটা নমুনা সংগ্রহ করা। হ্যাঁ, ক্রাইম সিন থেকে আমি যে নখ থেকে একটা নমুনা সংগ্রহ করলাম সেটা। নর্মালি নমুনা কী কী হতে পারে, রক্ত হতে পারে, চুল, লালা, ত্বকের সেল অথবা দাঁত বা অন্যান্য জৈবিক নমুনা, হাড় হতে পারে, দেন হচ্ছে বীর্য হতে পারে। তোমাদের বইয়ে আছে এই নমুনাগুলো লাগে, তোমাদেরকে কোশ্চেন করা হয় যে নিচের কোনটি জৈবিক নমুনা বা ডিএনএ টেস্টের জন্য জৈবিক নমুনা হিসেবে ব্যবহার হতে পারে, সেটার জন্য আনসার করতে পারো। ওকে, তো আমি এখানে কয়েকটা লিখছি, আরও হতে পারে, আমি বললাম বীর্য হতে পারে, হাড় হতে পারে, সেগুলো পড়বা। এখন ডিএনএ টেস্টিং যেটা, ডিএনএ টেস্ট অনেকভাবে করা হয়, অনেক স্টাইলে ডিএনএ টেস্ট করা যায়, বাট নর্মালি বহুল ব্যবহৃত অথবা যেভাবে আর কি অপরাধী আমরা শনাক্ত করি বা পিতা মাতা কি এই বাচ্চাটার মা বা বাবা কারা, এটা কিভাবে আমরা আইডেন্টিফাই করি সেটা মিলে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে আইডেন্টিফাই করি, অথবা ডিএনএ প্রোফাইলিংও বলা হয়। স্পেলিংটি একটু ভুল হয়েছে, ডিএনএ প্রোফাইলিং বলে এটাকে আর কি। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা ডিএনএ প্রোফাইলিং দুটো সেমই, জাস্ট সিনোনিম আর কি। তো এই প্রসেসের মাধ্যমে নর্মালি একটা মানুষের ডিএনএটা টেস্ট করা হয় যে ওর সাথে ওর ডিএনএ ম্যাচ করে কিনা। এই ডিএনএ টেস্টিংটা নর্মালি এই মেথডে করা হয়, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অথবা ডিএনএ প্রোফাইলিং। ওকে, তো আমরা নর্মালি তোমাদের লেভেলে যেটা দেই বা স্যার ম্যাডামরা দেয় তার হচ্ছে ডিএনএ যে এই ফিঙ্গারপ্রিন্টিং বা ডিএনএ প্রোফাইলিং এই টেস্টটা কীভাবে করা হয় সেটা স্যাররা জানতে চায়। অ্যান্ড এটা কিন্তু অনেক ফেমাস কোশ্চেন, 4 মার্কের কোশ্চেন, এটা অহরহ দেয়। অপরাধী শনাক্তকরণে উদ্দীপকের চিত্রটা, উদ্দীপকের আর কি ডিএনএর একটা ছবি দেয় আর কি, অপরাধী শনাক্তকরণে উদ্দীপকের চিত্রের গুরুত্ব ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, 4 মার্কের কোশ্চেনে। তখন আর কি এটা আনসার করতে হয় যে অপরাধী শনাক্তকরণের জন্য নর্মালি উদ্দীপকের যে অংশটা অথবা ডিএনএটা সেটার টেস্টের মাধ্যমে অপরাধী শনাক্ত করা হয়, অর্থাৎ ডিএনএ টেস্টিংয়ের মাধ্যমে। আর ব্র্যাকেটে লিখে দিবা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অথবা ডিএনএ প্রোফাইলিং। ওকে, এটা এখন আমরা নর্মালি যেটা পড়বো সেটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং যেটা, সেটার প্রসেস। ওকে, সেই প্রসেসটা পড়লেই মোটামুটি আজকের লেকচারটা শেষ। প্রসেসটা তোমাদের মানে কঠিন করে দেখছি, আই ডোন্ট নো ভাই, মানে একবার বললে কেউ বুঝবে না, মুখস্থ করতে চাবে আর কি ব্যাপারটা। তা আমি একদম প্রসেস ওয়াইজ বলবো। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে ধরো আমি একটা ক্রাইম সিন থেকে নমুনা সংগ্রহ করলাম। নমুনা সংগ্রহ করার পরে আমি কি করব, সেই যে রক্ত বা ব্লাড যেটা আমি কালেক্ট করলাম সেটা থেকে ডিএনএটা বের করব। ডিএনএ বের করছি, ডিএনএ বের করার পরে যেহেতু ধরো আমি কয়েকটা ডিএনএ পেয়েছি, যেহেতু নমুনা খুবই কম থাকে, সো ডিএনএর পরিমাণে খুবই কম থাকে, সো এত কম ডিএনএ নিয়ে কাজ করা রিস্কি। সো আলটিমেটলি আরও অনেকগুলো ডিএনএ তৈরি করার প্রয়োজন হয়। সো তখন পলিমারেজ চেইন রিয়াকশন, একটা রিয়াকশন আর কি, পিসিআর, পলিমারেজ চেইন রিয়াকশন, এই রিয়াকশনের মাধ্যমে যে ডিএনএটা আমরা নমুনা থেকে পাই সেটা থেকে অনেকগুলো ডিএনএ তৈরি করি। অনেকগুলো ডিএনএ তৈরি করার পরে ডিএনএটাকে কাটা হয়। কেন কাটা হয় এটা আমি বলতেছি। হ্যাঁ, আপাতত 3টে স্টেপ। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের কতগুলো স্টেপ আছে, 5 বা 6টি স্টেপ আছে, এর মধ্যে অর্ধেক কয়টি স্টেপ কিন্তু আমরা পরে ফেলছি। হ্যাঁ, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কীভাবে করা হয়,
এটা নিম্নোক্ত ধাপের মাধ্যমে সম্পন্ন করা হয়, নিম্নোক্ত ধাপগুলোকে ফলো করে। ফার্স্ট হচ্ছে আমরা নমুনাটা সংগ্রহ করব, করার পরে নমুনা থেকে আমি ডিএনএ বের করব, তারপর একটা ডিএনএ থেকে অনেকগুলো ডিএনএ তৈরি করব পিসিআর বা পলিমারেজ চেইন রিয়াকশনের মাধ্যমে। ওকে, এই 3টা প্রসেস নর্মালি ইজি, এটা এমনি পারবো তোমরা। তারপরের পার্টে ঝামেলা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের পরের প্রসেসগুলো কি? নাম অনেক সহজ, দেখো যে ডিএনএ কাটা, ডিএনএ পরীক্ষা, ডিএনএ তুলনা। হ্যাঁ, এখন এই যে বললাম যে ডিএনএ কাটা, ডিএনএ পরীক্ষা, ডিএনএ তুলনা, এগুলো একটু বুঝাইতে হয়। হ্যাঁ, ধরো আমার এটা হচ্ছে একটা ডিএনএ। ওকে, ডিএনএতে ধরো এইখানে একটা সিকোয়েন্স আছে, CAT ছিল, ক্যাট একটা সিকোয়েন্স ফর এক্সাম্পল। ডিএনএতে সেম সিকোয়েন্স আরও থাকতে পারে, ইটস নর্মাল। ধরো কিছুক্ষণ গ্যাপ দিয়ে ডিএনএতে আর একটা সিকোয়েন্স আছে CAT। হ্যাঁ, ধরো আবার নিচে দেখো একটা সিকোয়েন্স আছে CAT। ডিএনএতে এরকম হয়, কিছু সিকোয়েন্স রিপিট হয় ডিএনএতে, এটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। তো আমরা একটা এনজাইম ইউজ করি ডিএনএ কাটার জন্য, সেই এনজাইমটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। এটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এটা অন্য কালি দিয়ে দাগিয়ে দিই। যদি বলা হয় ডিএনএ কাটতে কোন এনজাইম ব্যবহার করা হয়, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। মেনলি যে কোনো কিছু বায়োলজির কাটাকাটি করতে রেস্ট্রিকশন এনজাইমকে কাজে লাগায়, এর জন্য এটাকে মেবি বায়োলজিক্যাল সিজার সেটা বলা হয় আর কি। যাই হোক, তো কথা হচ্ছে ডিএনএ কাটবো আমি, কিভাবে কাটা হয়? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে ডিএনএর কিছু সার্টিন পয়েন্টে একটা সার্টিন বেস সিকোয়েন্স রিপিট হয়। সো এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অনেকগুলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম আছে। হ্যাঁ, অনেকগুলো থাকে। ধরো আমি একটা সার্টিন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম নিলাম, যেটা আর কি সিএটিকে কাটবে, অর্থাৎ সিএটির কমপ্লিমেন্টারি GTA। তো আমি একটা রেস্ট্রিকশন এনজাইম নিলাম, সেই এনজাইমটা এমন এনজাইম সেটা শুধুমাত্র এই সাইটগুলোকে অ্যাটাক করবে অ্যান্ড এই সাইটগুলো কেটে দিবে আর কি ডিএনএর। ওকে, তো যেটা হয় আলটিমেটলি, ধরো আমি একটু সহজ করে আঁকি। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম অনেকগুলো আছে। তো এদের এক একটা স্টাইল, এক একটা ডিএনএ সিকোয়েন্সকে কাটে। তো ধরো ডিএনএর একটা সার্টেন পিরিয়ড পর একটা সার্টেন বেস সিকোয়েন্স রিপিট হয়েছে, আমি এমন একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিলাম যেটা শুধুমাত্র এই বেস সিকোয়েন্স বরাবরই কাটবে ডিএনএকে। তো আলটিমেটলি ডিএনএর অনেকগুলো ফ্র্যাগমেন্ট তৈরি হলো। ধরো এইটা একটা ডিএনএর ফ্র্যাগমেন্ট, এটা আরেকটা ডিএনএর ফ্র্যাগমেন্ট। হ্যাঁ, তো এই যে কোনো একটা ডিস্টেন্সেতে বেস সিকোয়েন্সগুলো থাকতে পারে। তো আর কি এর জন্য ফ্র্যাগমেন্ট বড় ছোট হয়। ধরো এটা একটা ছোট ফ্র্যাগমেন্ট, এটা একটা বড় ফ্র্যাগমেন্ট। হ্যাঁ, তো তার মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের মাধ্যমে যখন ডিএনএকে কাটা হয়, নর্মালি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমটা ডিএনএর সার্টিন বেস সিকোয়েন্সের মধ্যে এসে যুক্ত হয়। যখন যুক্ত হয় তখন সেই বরাবর ও ডিএনএকে কেটে দেয়। সো তার মানে এর আগে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমটা বসছে আর এখন যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমটা বসছে, এদের মাঝের যে ডিএনএ ফ্র্যাগমেন্ট সেটা কিন্তু কাটা হয়ে গেছে, কেটে আলাদা হয়ে যাবে। সেম ওয়েতে এরকম অ্যাডজেসেন্ট দুটো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম যেখানে বসছে, তাদের মাঝে ডিএনএ ফ্র্যাগমেন্টটা আবার পৃথক হয়ে যাবে। এখন এই যে সাইজ, এই ফ্র্যাগমেন্টের সাইজ বড়, এই ফ্র্যাগমেন্টের সাইজ ছোট, এই সাইজগুলোকে কাজে লাগায় নর্মালি একটা মানুষের আইডেন্টিটি বের করা হয় আর কি। ওকে, আমি তার মানে বুঝতে পারছি ডিএনএ কীভাবে কাটা হয়। ওকে, তারপরে সেই ডিএনএ পরীক্ষা এখন ইজি, মানে আমার পড়ানো শেষ, আর কিছু না। কাটাটাই মেইন বোঝানোর ছিল যে একটা সার্টিন বেস পেয়ার থাকবে, সেই বেস পেয়ার বরাবরই শুধুমাত্র রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম কেটে দেবে। তো যখন দুইটা কাটার মাঝে যে লেন্থটুকু, সেটা তো ভেরি করবেই, এটা নর্মাল, কারণ এই সিকোয়েন্স কতটুকু পরপর রিপিট হবে এটা তো নির্দিষ্ট না। তো আলটিমেটলি ডিএনএর ফ্র্যাগমেন্টগুলোর সাইজ বড় হয় অথবা ছোট হয়। সো এই বড় বা ছোট সাইজ নিয়ে মিললে আমরা কাজ করি। ওকে, তো এই ডিএনএ কাটা হয়েছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে। এরপরে কি হয়,
ধরো এটা হচ্ছে আমি ইয়া থেকে পাইছি, এখানে অনেকগুলো ডিএনএ এরকম নমুনা দেখা যাচ্ছে, ডিএনএর নমুনা। এটা ধরো ফার্স্ট নমুনাটা, এটা আমি পাইছি হচ্ছে ঘটনাস্থল থেকে, নমুনাটা সংগ্রহ করে যেটা পাইছি সেটা। আর এই তিনটা কি কালার ইউজ করি, ওকে। আর এই যে তিনটা আছে, এই তিনটা হচ্ছে ধরো আমি তিনজনকে সাসপেক্ট করলাম, সেই তিনজনের থেকে ডিএনএ নিয়ে সেটা এখানে বসাইছি। এখন আমি জাস্ট দেখবো যে আমার যে নমুনা ডিএনএ এটার সাথে কার ডিএনএ ম্যাচ করে, সেই খুনি বা সেই অপরাধী আর কি। তো এখন এই যে প্রসেসটা, যে প্রসেসের মাধ্যমে ডিএনএর বিভিন্ন ফ্র্যাগমেন্টেড পোর্শনের লেন্থ সেইটাকে ইউজ করা হয় বা সেটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি অপরাধীটাকে, সেই প্রসেসটার নাম হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস। জেল ইলেকট্রোফোরেসিস পদ্ধতির মাধ্যমে কি করা হয়, এই যে এখানে তরল যেটা দেখতে পাচ্ছ আকাশি কালারের, এই তরলটা হচ্ছে মেনলি অ্যাগার। আমরা অনেকেই জানি অ্যাগার কি, এটা আর কি কোনো পানিতে মিশিয়ে পরে পানিটা জেলি টাইপের হয়ে যায়। সো অ্যাগার হচ্ছে একটা জেল আলটিমেটলি। তো এই জেলের ভেতরে এই ডিএনএগুলোকে রাখে রেস্ট্রিকশন এনজাইমের সাথে মিলায়া, মিক্সটা যে মিক্সড যে ফর্মটা হলো, ডিএনএটাকে রেস্ট্রিকশন অ্যান্টিনিউক্লিয়াসের সঙ্গে মিক্স করে যে ফর্মটা হলো সেটাকে এরকম সিরিয়াল ধরে রাখা হয়েছে। তারপরে তোমার কোথায় রাখা হয়েছে, অ্যাগার জেলের ভিতরে রাখা হয়েছে। রাখার পরে কি করা হয়, তড়িৎ বিশ্লেষণ করা হয় বা ইলেকট্রোফোরেসিস করা হয়। মেনলি কী করা হয় আমি বলি, ইলেকট্রোফোরেসিস মানে কি। ইলেকট্রোফোরেসিস মানে হচ্ছে তোমার এক প্রান্তে নেগেটিভ চার্জ দিয়ে আরেক প্রান্তে পজিটিভ চার্জ দিয়ে চার্জিত করা হয়। হ্যাঁ, ধরো এই পাশে একটা ইলেকট্রোড, সেখানে নেগেটিভ চার্জ দেওয়া হয়েছে, এই পাশে একটা ইলেকট্রোড, সেখানে পজিটিভ চার্জ দেওয়া হয়েছে। হ্যাঁ, দেওয়ার পরে এই যখন ব্যাটারিটা অন করা হবে, অন করা হলে কি হয়, নর্মালি যেহেতু এটা নেগেটিভ এটা পজিটিভ, ডিএনএ হয় ঋণাত্মক চার্জ বিশিষ্ট ডিএনএ। হ্যাঁ, তো আলটিমেটলি ডিএনএর যে ফ্র্যাগমেন্ট যেগুলো আর কি ওইরকম রেস্ট্রিকশন অ্যান্ডোনিউক্লিয়াস এনজাইম দ্বারা কাটার কারণে তৈরি হলো, সেই ফ্র্যাগমেন্টগুলো সামনে আগানো শুরু করে। ওকে, যেটা সবচেয়ে বড় ফ্র্যাগমেন্ট সেটা একটু পিছের দিকে থাকে। হ্যাঁ, কারণ সেটার সাইজ বড়, আসতে একটু কষ্ট হয়। আর ডিএনএ যেহেতু ঋণাত্মক চার্জ বিশিষ্ট, সো ডিএনএ কিন্তু পজিটিভের দিকে মুভ করা শুরু করবে আলটিমেটলি। তো ডিএনএর ফ্র্যাগমেন্টগুলো পজিটিভের দিকে মুভ করা শুরু করে, বাট যে ফ্র্যাগমেন্টটা সাইজে বড় সেটা একটু পিছিয়ে পড়ে যাবে, আর যে সাইজে একটু ছোট যে ডিএনএ ফ্র্যাগমেন্টটা সেটা সামনে চলে আসবে। হ্যাঁ, এইভাবে আর কি বড় ছোট বিন্যাসটা করা হয় একটা সার্টেন টাইম পর্যন্ত। ডিএনএ অ্যান্ড রেস্ট্রিকশন এনজাইমের যে মিক্স আপটা, যেটাকে এগার সলিউশন এরকম রাখা হয়েছে, সেটাতে ইলেকট্রোফোরেসিস করা হয়। ইলেকট্রোফোরেসিস করা হলে ডিএনএর যেটা বড় সেগমেন্ট সেটা একটু পিছে থাকবে, যেটা একটু ছোটো সেগমেন্ট সেটা একটু সামনে থাকবে। এভাবে বড় ছোট একটা আর কি ইয়া হয়ে যায়, সিকোয়েন্স ডেভেলপ করে। দেন সেই সিকোয়েন্সটাকে আমরা মিলাই। যেরকম এই যে দেখো, এটা হচ্ছে আমি নমুনাটা আর সাসপেক্ট 4 জনের নিলাম। তারপরে এটা ধরো একদম পিসের ডিএনএ যেটা ছিল সেটা, আর এটা হচ্ছে একদম সামনে যে ডিএনএ ফ্র্যাগমেন্ট সেটা। তো আলটিমেটলি এই যে সিকোয়েন্সটা সেটার সাথে কার সিকোয়েন্স ম্যাচ করে, তুমি যদি দেখো এই ব্যক্তির সিকোয়েন্স ম্যাচ করে এই নমুনার সাথে, দেখো এরকম ম্যাচ করতেছে, পুরো ম্যাচ করতেছে। তো আলটিমেটলি বোঝা যায় যে তার মানে 3 নম্বর যে ব্যক্তিটা সে কিন্তু দোষী। ওকে, তো এইভাবে আর কি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা করা হয়। ওকে, আই হোপ বুঝে দিতে পারছি তোমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা অ্যাকচুয়ালি কী। বাট একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে তুমি ধরো যে এগার দ্রবণে ইলেকট্রোফোরেসিস করলা, এরকম বিভিন্ন ফ্র্যাগমেন্ট, ডিএনএর ফ্র্যাগমেন্টগুলো এরকম সামনে পিছে করে বিন্যস্ত হওয়ার পরে সেটাকে তুমি দেখতে পাবা না। কিন্তু সেটাকে কিভাবে দেখা যায়, মেইনলি এখানে তোমার নাইট্রোসেলুলোজ কাগজ ইউজ করা হয়। এই যে অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে নাইট্রোসেলুলোজ কাগজকে এক্সরে ফিল্মের উপর রেখে এই যে ব্যান্ড বা ডিএনএর ফ্র্যাগমেন্টগুলো যে কীভাবে বিন্যস্ত সেটাকে নাইট্রোসেলুলোজ কাগজের উপর করা হয়, ফিল্মটা পাঠানো হয়, এক্সরে ফিল্মটা। তখন আর কি নাইট্রোসেলুলোজ কাগজের উপর দৃশ্যমান হয় ব্যান্ডগুলো। ওকে, ব্যান্ডগুলো দৃশ্যমান হয়, তখন সেটা আমরা দেখে দেখে আইডেন্টিফাই করি। অর্থাৎ এই যে এটা একটা নাইট্রোসেলুলোজ কাগজ, এটা একটা নাইট্রোসেলুলোজ কাগজ। ওকে, এরকম নাইট্রোসেলুলোজ কাগজের উপর এই ডিএনএ যে ব্যান্ড, সেই ডিএনএ ব্যান্ডগুলোকে দৃশ্যমান করা হয় কিভাবে, অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে, এক্সরে ফিল্মের মাধ্যমে। ওকে, তো
আমি তাহলে লাস্টবারের মতো রিক্যাপ করি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা অথবা ডিএনএ টেস্টটা কি। সিম্পল, ডিএনএ টেস্ট কি? এটা হচ্ছে ডিএনএ পরীক্ষা অ্যাকচুয়ালি, যার মাধ্যমে একটা মানুষের আইডেন্টিটি সেটি নির্ণয় করা হয়। অ্যান্ড কী কী নমুনা হতে পারে? ব্লাড হতে পারে, বীর্য হতে পারে, হাড় হতে পারে, ত্বকের যে কোনো অংশ হতে পারে, লালা হতে পারে। ওকে, এখন কিভাবে করা হয়? একদম গল্পের মতো। ওকে, ফার্স্টে আমি নমুনাটা সংগ্রহ করব অপরাধ স্থল থেকে। সংগ্রহ করার পরে সেই নমুনাটা থেকে আমি ডিএনএটা বের করব। ডিএনএ বের করার পর ডিএনএ যেহেতু নমুনা তো কম থাকে, তো আলটিমেটলি যেটা করা হয় যে একটা ডিএনএ থেকে অনেকগুলো ডিএনএ তৈরি করা হয়। ওকে, তো অনেকগুলো ডিএনএ আমি তৈরি করলাম, তারপরে পিসিআর পদ্ধতিতে পলিমারেজ চেইন রিয়াকশনের মাধ্যমে তৈরি করলাম। করার পরে এই যে ডিএনএগুলো আছে এদেরকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। কীভাবে কাটা হয় সেটা আমি বলছি। কাটার কারণে ডিএনএর যে ফ্র্যাগমেন্টগুলোর সাইজ ডিফার করে, কিছু ফ্র্যাগমেন্ট সাইজে বড় হয়, কিছু ফ্র্যাগমেন্ট সাইজে ছোট হয়। তারপরে সেই ফুল মিক্সচারটাই মানে আর কি ডিএনএ প্লাস হচ্ছে সেটার যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কারণে যেটা ফর্ম হচ্ছে, ফুল মিক্সচারটাই আমার রেখে দেওয়া হয় এগার জেলের ভেতরে। হ্যাঁ, এগার জেলের ভেতরে ফুল মিক্সচারটা রেখে দেওয়া হয়। তারপরে ইলেকট্রোফোরেসিস করা হয়। ডিএনএ নেগেটিভ চার্জ বিশিষ্ট, সো ডিএনএ পজিটিভের দিকে মুভ করা শুরু করে। যে ফ্র্যাগমেন্টগুলো সাইজে ছোট সেগুলো সামনের দিকে থাকে, যারা সাইজে বড় ওরা পিছের দিকে থাকে। তারপরে এই যে সামনে পিছে যে বিন্যাসটা ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোর, সেগুলোকে নাইট্রোসেলুলোজ কাগজে অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে এক্সরে ফিল্মের মাধ্যমে বসানো হয়। বসানোর পরে সেই নাইট্রোসেলুলোজ কাগজটা বের করে আনা হয়। তারপরে যারা সাসপেক্ট ছিল তাদেরও সেম ইমেজটা নেওয়া হয়। তারপরে দেখা হয় যে অপরাধস্থল থেকে আমি যে নমুনা পাইছি সেইটার ফ্র্যাগমেন্টগুলোর বিন্যাসের সাথে কার বিন্যাসটা মিলে, সেই খুনি আর কি বা অপরাধী। এভাবে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা করি। আর আরেকটু আছে লিঙ্গ নির্ধারণটা। এটা আমি তোমাদেরকে অনেকখানি পড়াই ফেলছি যে আমাদের দেহে সেক্স ক্রোমোজোম দুটো থাকে, এক্স আর ওয়াই। সো সেটা নিয়ে এখানে অনেক কথাবার্তা বলা হয়েছে। সেক্স ক্রোমোজোম ছেলেদের থাকে এক্স আর ওয়াই, মেয়েদের থাকে এক্স আর এক্স। এবং জননকোষ সৃষ্টির টাইমে আমি বলছিলাম যে প্রত্যেক জোড়া ক্রোমোজোম আলাদা আলাদা হয়ে যাবে, একটা একটা করে ক্রোমোজোম হয়ে যাবে জননকোষ সৃষ্টির সময়। তো ধরো পুরুষ থেকে যে শুক্রাণু তৈরি হইলো, কিছু শুক্রাণুতে এক্স ক্রোমোজোমটা চলে যাবে, অথবা কিছু শুক্রাণুতে ওয়াই ক্রোমোজোমটা চলে যাবে। পুরুষ থেকে যে শুক্রাণুগুলো সৃষ্টি হয়, আর মেয়েদের থেকে যে ডিম্বাণু সৃষ্টি হয়, যেহেতু মেয়েদের সেক্স ক্রোমোজোম এক্স এক্স, সো সব ডিম্বাণুই এক্স ক্রোমোজোমকে ক্যারি করবে। হ্যাঁ, দেন আলটিমেটলি যেটা হয় যে এই ছেলেদের জন্য আমি দেখাইছি যে গেমিট, আমি সার্কেল দিচ্ছি, কিন্তু তোমার একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আমি বলতেছি জননকোষ সৃষ্টি হয়েছে, অথবা এর আগেও আমি যখন টিটি লিখছিলাম সেখান থেকে জননকোষ সৃষ্টির টাইমে আমি টি লিখছি, সেগুলোকে কিন্তু সার্কেল করে দিছি আমি। তার মানে যখন তুমি জননকোষের কনসেপ্টে চলে যাবে, যখন মেইন দেহকোষটাকে তুমি দুই ভাগ করে ফেলো, তখন সার্কেল দিতে হবে, নাহলে জিরো মারবে। হ্যাঁ, এটা মাথায় রেখো। কিন্তু যখন তুমি জননকোষ বের করে ফেলবা তখন সার্কেল দিতে হবে একটা। হ্যাঁ, তো যখন পুরুষের জননকোষে তার কিছু শুক্রাণুতে এক্স ক্রোমোজোম থাকতে পারে, কিছু শুক্রাণুতে ওয়াই ক্রোমোজোম থাকতে পারে। স্ত্রীর ক্ষেত্রেও কিছু সব ডিম্বাণুতে নর্মালি এক্স ক্রোমোজোমই থাকে আর কি। দেন করা হয়েছে ক্রসিং এক্স 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 ওয়াই এক্স 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 ওয়াই। এটা আমরা জানি যে এক্স এক্স হলে মেয়ে হয় আর এক্স ওয়াই হলে ছেলে হয়। আলটিমেটলি ছেলে আর মেয়ের রেশিও 50-50, অর্থাৎ 1:1। অনেকের মাঝে একটু মিসকনসেপশন হয়। মিসকনসেপশন হচ্ছে ভাইয়া 1:1 মানে কি একবার ছেলে হবে একবার মেয়ে হবে? না, এরকম কিছু না। ওকে, এটা মানে হচ্ছে একবার সন্তান জন্মদানের সময় সেই সন্তানটা ছেলেও হতে পারে 50% কেসে, মেয়েও হতে পারে 50% কেসে। এটাই বোঝায়। অনেকে ভাবে তাইলে ভাই আমি যদি 4টা বাচ্চা নিই, 2টা ছেলে হবে 2টা মেয়ে হবে, না, এরকম না। এটা হচ্ছে একবার মিলনে যে একটা বাচ্চা হচ্ছে সেইটার রেশিও 50% ছেলে হইতে পারে, 50% মেয়ে হতে পারে, এটাই, আর কিছুই না। আর লাস্টে হচ্ছে এই পানেট স্কোয়ার ওয়ার্ডটার সাথে পরিচিত হও, ইন্টারনেটে পাবা। এই ধরনের স্কোয়ারকে বলা হয় পানেট স্কোয়ার। বিজ্ঞানী পানেট এটা আবিষ্কার করেন। আর হচ্ছে এই যে সাইনগুলো দেখতে পাচ্ছ, এই সাইনটা নর্মাল হচ্ছে এরকম। হ্যাঁ, আর মেয়েদের জন্য সাইনটা হচ্ছে এরকম। গ্রিক পুরুষরা যুদ্ধ করতো আর কি, তো ওদের এই বর্ষা সেটা বা পিঠে তীর রাখতো, সেটা বুঝাইতে এই সাইনটা ব্যবহার করা হয়। আর গ্রিক মেয়েরা রূপচর্চা করতো, সো ওদের জন্য আয়নাটা ব্যবহার করা হয়। হ্যাঁ, এইটা হচ্ছে জীববিজ্ঞানের পুরুষ এবং নারীর ডিফারেন্সিয়াল একটা সাইন আর কি, এটা আর কিছুই না। এটা ইউজ করে বেটার। আর এটা হচ্ছে একটা পারফেক্ট পানেট স্কোয়ার। যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে এরকম পুরুষটাকে উপরে রাখবা, স্ত্রীটাকে নিচে রেখে এরকম করে কাজ করবা।
ইভেন আমি যে লম্বা এবং খাটোর যে একটা ক্রসিং দেখাইছি সেটাকেও তুমি এভাবে করতে পারো, হ্যাঁ, সমস্যা হবে না। তো আলটিমেটলি আজকের লেকচার হচ্ছে এই পর্যন্তই। আমরা মোটামুটি সব জিনিস বেসিক থেকে শুরু করে মডার্ন যে সকল জিনিস আছে সবগুলো মোটামুটি কভার করছি। তো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যেগুলো আছে, হ্যাঁ, একটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস, আরেকটা হচ্ছে থ্যালাসেমিয়া। এগুলো নিয়ে আশা করি আমি পরে আরেকটা ভিডিও করলেও করতে পারি, বাট দেখি সম্ভব হয় কি না। বাট আজকে না, কারণ আজকে এমনিতেই অনেক স্যাচুরেটেড হয়ে গেছে আমার লেকচারটা। তো লেকচার শেষে আমরা কী কী শিখলাম? ক্রোমোজোম নিয়ে শিখলাম, ডিএনএ নিয়ে শিখলাম, আরএনএ নিয়ে শিখলাম, তারপর আর কি নিয়ে শিখলাম, ওই যে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, লিঙ্গ নির্ধারণ, এগুলো শিখছি আর কি আমরা। তো আমার যেহেতু ফুল লেকচার শেষ, আর আমি বলছিলাম আমি কোনো কোশ্চেন অ্যাড করবো না, আমি কিছু এমনিতে ওভারঅল কোশ্চেন করি, হ্যাঁ, ধরো 5টা ওভারঅল কোশ্চেন করবো, জাস্ট 3 সেকেন্ড গ্যাপ হবে, তারপর আমি আনসারটা দেবো, আর কিছু না। ওকে, ফার্স্ট কোশ্চেন কি বলা যায় যে কোন এনজাইমের মাধ্যমে ডিএনএকে কাটা হয়? 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। ওকে, এবার সেকেন্ড কোশ্চেন কি করা যায়, যে সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডিএনএ এর দুটো সূত্রককে আলাদা করতে কোন এনজাইম কাজ করে? হেলিকেজ এনজাইম কাজ করবে। ওকে, তো 3 নম্বর কোশ্চেন হচ্ছে ভাইরাসের বংশগতীয় বস্তু হিসেবে কি কাজ করে? আরএনএ। ওকে, থার্ড ক্রোমোজোম কে আবিষ্কার করেন? স্ট্রেস বার্জার, হ্যাঁ, বিজ্ঞানী স্ট্রেস বার্জার আবিষ্কার করেন। আর এট লাস্ট আজকে যেহেতু আমরা জেনেটিক্স নিয়ে পড়ছি, জেনেটিক্সের জনক কে? বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। ওকে, আর এরপরে যে পার্টটা বিবর্তন, সেটার জনক অনেক উল্টাপাল্টা করে, অনেকে বলে ডারউইন, ডারউইন না, সেটা হচ্ছে এম্পেডোক্লিস। এম্পেডোক্লিস, হ্যাঁ। যাই হোক, আজকের লেকচার এই পর্যন্তই। আশা করি তোমাদের আজকের জেনেটিক্স যতটুকু পড়াইছি সেটা নিয়ে সমস্যা নেই। আর কোনো সমস্যা হলে অবভিয়াসলি আমাদেরকে জানাবা। আর কি, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।